হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান। চলতরিতের আজকের এই এমসিকিউ সলিউশন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এর আগে আমরা স্থির তড়িৎ চ্যাপ্টারটা দেখে এসেছি। এর সাথে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান সহ অন্যান্য আরো দুটো চ্যাপ্টার দেখে এসেছি ফিজিক্স সেকেন্ড পেপারে। আজকে আমরা তারই ধারাবাহিকতায় চলতরিতাটা শুরু করতে যাচ্ছি। দেরি না করে আমরা শুরু করে দিই। নিচের কোনটি চার্জ প্রবাহের হার পরিমাপের একক? তো আমরা জানি চার্জ প্রবাহের হার অর্থাৎ চার্জ পার টাইম, এটা কি নির্দেশ করে? সবাই জানি এটা হচ্ছে আই অর্থাৎ তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহকেই আমরা চার্জ প্রবাহের হার বলি। তাহলে এটা পরিমাপের একক কি হবে? অবশ্যই অ্যাম্পিয়ার, কারণ চার্জের ইউনিট হয়, সরি, তড়িৎ প্রবাহের একক হয় অ্যাম্পিয়ার। ওকে ওকে, শর্টকাটে এ দিয়ে প্রকাশ করা হয়। ওকে, তড়িৎচালক শক্তির একক হলো, তড়িৎচালক শক্তি বুঝতে পারতেছি, শক্তি মিন্স এটা আসবে হয় জুলে, নয়তো ভোল্টে। এখন আমরা একটু তড়িৎচালক শক্তির সংজ্ঞাটা জেনে আসি। তড়িৎচালক শক্তি কি? এক কুলম্ব চার্জকে, যেহেতু শক্তি তার একক হবে জুল অথবা ভোল্ট। এবার তড়িৎচালক শক্তির যে সংজ্ঞাটা রয়েছে সেটা কি বলে? যে একটা চার্জকে ব্যাটারি সহ বা কোষ সহ ঘুরিয়ে বর্তনীর কোনো এক প্রান্ত থেকে আবার ওই প্রান্তেই নিয়ে আসবো আমরা। অর্থাৎ এই যে পুরো সাইকেলটা সে কমপ্লিট করবে, যে পয়েন্ট থেকে যাবে কোষ সহ, কিন্তু অবভিয়াসলি কোষ সহ। এবং একক চার্জের জন্য যেহেতু, তাহলে সেটা আসবে কি ওয়ার্ক, কৃতকাজটা এক একটা চার্জের জন্য, তাহলে ওয়ার্ক পার চার্জ, এটাকে আমরা বলি আসলে ভোল্ট। ঠিক আছে, তাহলে এটার একক কি হবে? ভোল্ট। ওকে, রিওস্টেটের প্রতীক কি? রিওস্টেট মানে হচ্ছে পরিবর্তী রোধ, যেটার মানটা চেঞ্জেবল। বাকিগুলোকেও যদি একটু দেখে আসি যে বাকিগুলো কি নির্দেশ করে। এটার নাম হচ্ছে আবেশক। লেখাটা বোঝা যাচ্ছে না। বা ইন্ডাক্টর। এটা হচ্ছে রোধ, রেজিস্টর, এটাও রোধ। আর পরিবর্তী বলতে বোঝাচ্ছে এই যে এটা, যেটা নিজের ভ্যালু চেঞ্জ করতে পারে। ও নিজে নিজে চেঞ্জ করে না, আমরা বাইরে থেকে ওর মধ্যে নব থাকে, নবগুলো ঘুরিয়ে ফেলি। কোনটা আবেশকের প্রতীক বলে দিছিলাম? এটা। এটা কিসের একক? এটা হচ্ছে সেলের। সেল, আর এটা তো জানো এটা রেজিস্টারের একক। আবেশক গেল, আরেকটা আছে ক্যাপাসিটরের, একটু জানতে হয় এটা। একটা হচ্ছে রেজিস্টর, লোড বা বর্তনীতে বাধা, যেটা তড়িৎ অ্যাবজর্ব করে, তড়িৎ শক্তিকে ইউজ করে, সেরকম এলিমেন্ট গুলোকে আমরা বলি পেসিভ এলিমেন্ট। আর এই পেসিভ এলিমেন্ট গুলোই সাধারণত হয়ে থাকে এই রোধ, রেজিস্টর। পেসিভ এলিমেন্ট বলছে কি এগুলো? পেসিভ এলিমেন্ট। রোধ হতে পারে, এটাকে বলে রেজিস্টিভ লোড, রেজিস্টর অথবা রেজিস্টিভ লোড। এটাকে বলি ইন্ডাক্টর বা ইন্ডাকটিভ লোড। আরেকটা থাকে হচ্ছে ক্যাপাসিটর। ক্যাপাসিটরকে এমন করে দেখানো হয়, এমন করে দেখানো হয়, এটা হচ্ছে পোলার, আর এটা হচ্ছে নন পোলার। ঠিক আছে, দেখবো আমরা। এটাকে বলা হয় ক্যাপাসিটিভ, ক্যাপাসিটিভ লোড। ঠিক আছে, আর এর বাইরে কিছু আছে অ্যাক্টিভ এলিমেন্ট। অ্যাক্টিভ এলিমেন্ট বলার কথা যদি আমি একটু হালকা করে বলে আসি, যারা তড়িৎ সাপ্লাই দেয় বা এনার্জি সাপ্লাই দেয়।
প্যাসিভ এলিমেন্ট হচ্ছে এনার্জি ইউজার বা এনার্জি অ্যাবজর্বার, আর এরা হচ্ছে এনার্জি সাপ্লায়ার। এনার্জি সাপ্লায়ার, ওকে। এনার্জি সাপ্লায়ার গুলো কি কি হতে পারে? সেটা হতে পারে একটা ব্যাটারি, যে ভোল্টেজ সাপ্লাই দিবে বা বিভব পার্থক্য জেনারেট করবে। এটা হতে পারে একটা তড়িৎ প্রবাহ সাপ্লাই দিবে, ঠিক আছে। বললাম এটা 3 অ্যাম্পিয়ার তড়িৎ সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে। এই দুটো, এরা হচ্ছে আমাদের এনার্জি সাপ্লায়ার। আর প্যাসিভ এলিমেন্ট গুলো হচ্ছে বাকিগুলো। অ্যাম্পিয়ার ঘন্টা কিসের একক? একটু নিজেরাই চিন্তা করলে বুঝতে পারবা যে অ্যাম্পিয়ার এটা আসলে কোথা থেকে আসে, কারেন্ট থেকে। আই। আর ঘন্টা কোথা থেকে আসে? টাইম। এই দুটো যখন তোমরা গুণ করে দাও তখন রেজাল্ট হিসেবে কাকে পাবা বলো তো? কিউ। কারণ অলরেডি তুমি জেনে আসছো কিউ বাই টি ইকুয়াল টু হচ্ছে আমাদের আই বা তড়িৎ প্রবাহ, তাই না? তাহলে আইটি ইকুয়াল টু কিউ। তাহলে অ্যাম্পিয়ার ঘন্টা অর্থাৎ তড়িৎ প্রবাহ আর তার সাথে সময়ের গুণটা কি নির্দেশ করে? তড়িতাধান, ওকে, বা চার্জ। তাহলে অ্যাম্পিয়ার ঘন্টা কিসের একক? তড়িৎ প্রবাহের একক, ওকে। আর অ্যাম্পিয়ার সেকেন্ড ওইটাও অবশ্যই তড়িৎ আধানের একক। ঠিক আছে? আগের থেকে তড়িৎ প্রবাহ দেখাইলাম আমি, তড়িৎ প্রবাহ ভুলে দাঁড়াইছি, তড়িৎ আধান মিস্টেক। এবার ভোল্ট মিটার একটি উচ্চ রোধ বিশিষ্ট গ্যালভানোমিটার, ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে। গ্যালভানোমিটারের যেরকম ইনফ্রাস্ট্রাকচার, সেই সেম ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে ভোল্ট মিটারের। ভোল্ট মিটারের রেজিস্টরটা খালি জাস্ট রেজিস্ট্যান্সটা হয় একদম প্রায় ইনফিনিটির কাছাকাছি, মানে নর্মালি ইনফিনিটি ধরি, বাট আসলে ইনফিনিটি হয় না। মনে করো কত ভোল্ট, 200 কিলো ওহম, এরকম কিছু একটা, আরো বেশি, এরকম মানে টেন্স টু ইনফিনিটি, অনেক বড় একটা মানের রোধ থাকে ভোল্ট মিটার মধ্যে। যার কারণে ওর মধ্যে দিয়ে আসলে কোনো তড়িৎ প্রবাহ হয় না, ও জাস্ট দুই প্রান্তের বিভব পার্থক্যটা মেপে দেয়। ওকে বর্তনীর সাথে কিভাবে লাগানো হয় বলো তো? যেই যেই দুই প্রান্তের মাঝে আমরা বিভব পার্থক্য চাচ্ছি, অর্থাৎ যেই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য চাচ্ছি, তার সাথে আমাদের ওকে লাগাতে হয় প্যারালাল, ঠিক আছে। এদিকে আরেকটা রোধ আমি দিয়ে দিচ্ছি, এই রোধের দুই প্রান্ত চাচ্ছি না, এই জন্য বসাইনি। যদি চাইতাম তাহলে বসাইতাম, ওকে। তাহলে এটাই হচ্ছে আমাদের ভোল্ট মিটার। আর গ্যালভানোমিটার কি, তো জাস্ট ও ডিফ্লেক্ট দেবে। কি করবে? তার যে মিটারটা আছে, এখানে এরকম করে একটা কাটা থাকে, এখানে এরকম করে গোল করে দাগ কাটা থাকে, এখানে একটা কাটা থাকে। এই কাটাটা আর তীর চিহ্ন যুক্ত অংশটা ডিফ্লেকশন দেওয়ার মাধ্যমে তড়িৎ প্রবাহের উপস্থিতি নির্দেশ করে। গ্যালভানোমিটারটা তাপমাত্রার সাথে পরিবাহকের রোধের পরিবর্তন, তাপমাত্রার সাথে পরিবাহকের রোধের পরিবর্তন কেমন করে আসে? এখান থেকে শুরু হয়, ঠিক আছে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওর একটা নির্দিষ্ট রোধ থাকে, তারপর আস্তে আস্তে রোধের পরিমাণটা বাড়তে থাকবে। কারণ এটা তোমরা নিজেরাও জানো যে তাপমাত্রা যত বৃদ্ধি পায় তার সাথে সাথে পদার্থের অনুপরমাণুগুলোর মধ্যে কলিশন বা সংঘর্ষ বৃদ্ধি পায়। এখন তুমি একটা চিকন গলির মধ্য দিয়ে দৌড়াইতেছো, তোমাকে অনেকটা বেশি বেগ দিয়ে দেওয়া হলো, তোমাকে তোমার ধাক্কার পরিমাণ বেড়ে গেল, তোমার দিকে অনেকগুলা কণা ছুটে আসতেছে। অবশ্যই তোমার বাধাটা, সরি, দৌড়ানোটা বাধাগ্রস্ত হবে। এটাকে বলি আমরা রেজিস্ট্যান্স, ঠিক আছে। টেম্পারেচার যখন আমরা বাড়াবো তখন সংঘর্ষ বেড়ে যাবে, ফলে বাধা বাড়বে। আর বাধা মানে কি? তড়িৎ প্রবাহের রোধ, তাহলে কি রোধও বাড়বে, ঠিক আছে না? আর রোধ আসলে আদর্শ পরিবাহীর ক্ষেত্রে রোধ কখনো জিরো হয় না।
জিরোর খুব কাছাকাছি হয়, বাট জিরো হয় না, এই জন্য 0 ডিগ্রি সেলসিয়াসে বা 0 ডিগ্রি কেলভিনও আমরা এখানে ধরতেছি না আর কি যে সে জিরো। আমরা 3 ডিগ্রি সেলসিয়াস হিসেবে ট্রিট করতেছি এদেরকে। 0 ডিগ্রি সেলসিয়াস হিসেবে তার কেমন আসবে? তো এখানে একটা সূত্র আছে, একটু লাগে আমাদের এটা। R=R0 × 1 + আলফা থিটা। ঠিক আছে, তো এখান থেকে বোঝাই যায়, এখান থেকে আসে কি, R=R0 + R0 আলফা থিটা। এখন R0 কি? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য একটা কনস্ট্যান্ট। তাহলে এই যে R=R0 আলফা থিটা প্লাস R0। এখন এটাকে কিসের সাথে তুলনা করা যায় জানো? এই যে Y=mx + c, কারণ একটা অক্ষ বরাবর Y রাখতেছি, আর কে ইকুয়াল টু এই যে এম, এক্সটা কাকে বলছি? থিটাকে। প্লাস এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটা কি অবশ্যই ঊর্ধ্বগামী একটা সরলরেখা হবে, কারণ এমটা এখানে অবশ্যই পজিটিভ আসবে। কারণ আমরা জানি যে পরিবাহীর ক্ষেত্রে আলফা হয় পজিটিভ। ঠিক আছে, একে আমরা, এই আলফাকে আমরা বলি রোধের উষ্ণতা সহগ। মনে রাখার বিষয়, অর্ধপরিবাহীর জন্য এটা ঋণাত্মক হবে, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। নেগেটিভ এর রিজন আছে, খ নাম্বার আসতে পারে। নেগেটিভ আসার রিজনটা কি? কারণ নর্মাল টেম্পারেচার বা রুম টেম্পারেচারে সেমিকন্ডাক্টরের যে পরমাণু আছে, তার যে ইলেকট্রন গুলো আছে, আউটার মোস্ট সেলের ইলেকট্রন গুলো চারদিকের চারটা আরো পরমাণুর সাথে, যেমন কার্বন মনে করো, সিলিকন মনে করো, এরা নিজের চারটা তার বহিস্থ স্তরে আছে, এই চারটা বাইরের চারদিকে আরো চারটার সাথে মিলে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে 8টা ইলেকট্রন, এর চারটা ওর চারটা এইভাবে করে শেয়ার করে, এর কাছ থেকে একটা, ওর কাছ থেকে একটা, ওর কাছ থেকে একটা, ওর কাছ থেকে একটা, চারদিক থেকে একটা একটা করে নিয়ে নিজের মোট শেলে 8টা পূরণ করে নিয়ে স্টেবল অবস্থায় থাকে। ফলে এদের মধ্যে কোনো ফাঁকা জায়গা তৈরি হয় না, অর্থাৎ হোল তৈরি হয় না। না হওয়ার কারণে এরা ওই স্বাভাবিক অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। তাপমাত্রা বাড়ানো হলে ইলেকট্রন গুলো মুক্ত হয়ে সারফেসে ঘোরাঘুরি করার মতো যদি এনার্জি পেয়ে যায়, তাহলে তারপর থেকে ওই জায়গায় তড়িৎ প্রবাহ শুরু করবে। এই জন্য অর্ধপরিবাহীর রোধ কমে যায়। নিশ্চয়ই তড়িৎ প্রবাহ বাড়া মানে রোধ কমে যাওয়া, ঠিক না? বুঝতেই পারি। নিচের কোন পদার্থের ঋণাত্মক? ওকে, ঋণাত্মক কি বলছে? জার্মেনিয়াম, কারণ এটা কি? সেমিকন্ডাক্টর। এরপরে ঋণাত্মক হবে এই যে জার্মেনিয়াম, সুন্দর ঋণাত্মক এই যে জার্মেনিয়াম। বারবার জার্মেনিয়াম আছে, ম্যাক্সিমাম জার্মেনিয়াম আর সিলিকন ইউজ করা হয়। কোন পদার্থের তাপমাত্রা বাড়লে রোধ কমে? রোধ কমে মানে কি? তড়িৎ প্রবাহ বাড়ে, কার? জার্মেনিয়াম। রোদের উষ্ণতা সহ ঋণাত্মক, ঋণাত্মক কার? এই যে জার্মেনিয়াম। এতগুলো কোশ্চেন আসছে একই জায়গা থেকে, বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট? ঋণাত্মক কার? জার্মেনিয়াম। ঋণাত্মক কার? সিলিকন। সিলিকন আর জার্মেনিয়াম এই দুইটাই বারবার আসবে। ঋণাত্মক সিলিকন, SI ফর সিলিকন। এটা আমাদের একটু মুখস্থ করা ছাড়া তো উপায় নাই, বইয়ের কয়েকটা মনে রেখে দিতে হবে। ঠিক আছে, অ্যালুমিনিয়ামটা হচ্ছে 3.9 × 10⁻³ নিলাম। এটা কি? এটা মুখস্থ বিদ্যা। নিচের কোনটি অর্ধপরিবাহী পদার্থ? জার্মেনিয়াম। বর্তনী তুল্য ধারকত্ব কত? এখানে বুঝতেই পারতেছো কোশ্চেনটা আসলে ইনঅ্যাপ্রোপ্রিয়েট বা ইনকারেক্ট।
কারণ তুল্য রোধ বের করার জন্য আমাদের যে কোনো দুইটা প্রান্ত লাগে, এখানে প্রান্ত বলেই দেয়নি, উত্তরগুলো দেওয়া কি এটাকে একটা প্রান্ত আর এটাকে একটা প্রান্ত ধরেই নিছে, বাট এইভাবে তো ধরে নেওয়া যায় না আসলে হুদাই। আর প্রান্ত যদি না ধরে নর্মালি, তাহলে ওরা চারটায় যোগ করে দিছে, এই যে 4 6 10, 10 2 12, 12 আর 8 20, এরকম করে উত্তরটা দিচ্ছে, ওকে। বাট এইভাবে আসলে উত্তরটা হয় না, দুইটা প্রান্ত লাগবে, ঠিক আছে। তো এখানে প্রান্ত মিসিং, তাই আসলে বলা যাবে না। বাট আমি যদি ধরে নেই যে এইদিকে একটা প্রান্ত আছে এ, আমি জাস্ট ধরে নিচ্ছি এটা, অন্য কিছু না। এ, একটা বি যদি আমি ধরে নেই জাস্ট ধরে নিলে, তখন বলতে পারবো উপরের লাইনে আছে কত, 10, 6 আর 4 যেহেতু, আর নিচের লাইনে আছে 8 আর 8 আর 2 10, সব মিলাই এটা এ প্রান্ত, আর এটা বি প্রান্তের মাঝে তুল্য রোধ আসবে 5। যদি এটা একটা অবস্থা থাকতো, সেই ক্ষেত্রে উত্তর হয়তো 5 ওহম। বাট এগুলো তো বলা যায় না, কারণ এটা তো চাই নাই। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। একটি তারের 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ 5 ওহম, আর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ 6 ওহম। তুমি ধরে নাও 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেটা ছিল আর 0, ঠিক আছে। তাহলে 50-এর জন্য তুমি R50 ইকুয়াল টু কি পাবা, R0 × 1 + আলফা থিটা মানে কত আসবে, আলফা ইন্টু 50, ঠিক না? অথবা ডিরেক্ট আমি বলে দিই 50 আলফা। একইভাবে আর যেটা 100, R100 ইকুয়াল টু R0 × 1 + 100 আলফা। এবার দুইটা ভাগ করে দাও, R100/R50 ইকুয়াল টু 1 + 100 আলফা। আর নট বাদ চলে গেল, 1 + 50 আলফা। ভাগ করে দিলে কি থাকে এখান থেকে, এটা আছে 6 আর এটা আছে 5, ইকুয়াল টু আমাদের বের হয়ে আসতেছে কত, 1 + 100 আলফা/1 + 50, গুণ করে দাও, 6 + 5 = 30, বা আলফা ইকুয়াল টু 1/200 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1, ইন কেস এটা চাইতো। আর যদি এটা না চায়, তাহলে আরো ইজিলি আনসার করা যায় এখান থেকে। জাস্ট আমাদের কি যাচ্ছে, আর নট না? তাহলে আর নট কি, এখান থেকে যোগ বিয়োগ করেও তুমি বের করতে পারো, ওকে। বাট দরকার নেই তেমন একটা। এই আলফার মানটা কোথাও একটা বসায় দাও, কোথায় বসাবো, যদি এখানে বসায় দাও আলফার মানটা, তাহলে কত আসতেছে একটু খেয়াল করো। আর 50-এর মান কত, 5, 5 ইকুয়াল টু আর0 × 1 + 50/200। এখান থেকে একটু ক্যালকুলেট করে দেখতে পারবা যে আর0 ইকুয়াল টু চলে আসবে তোমাদের 4 ওহম, ঠিক আছে। ক্যালকুলেট করবা কিভাবে, এই যে দেখো এখান থেকে আসতেছে কত, 1/4, দ্যাট মিনস, আচ্ছা আমি একটা লাইন লিখি, হ্যাঁ। 1 + 1/4, দ্যাট মিনস আর0 ইন্টু 5/4। এবার এখানে তো 5 আছেই, তাহলে 5 5 কেটে দিয়ে আর0 ইকুয়াল টু আসবে হচ্ছে 4 ওহম, এটাই উত্তর। এখানে দুইটা উত্তর বের হয়ে গেল। ইন কেস এটা তোমার কাছে চেয়ে বসলো, তখন কি করবা, মানটা বের করে দেখাইতে হবে না? এইটা একটা আনসার, এটা একটা আনসার। এখন এই দুইটা মানই জানো, তোমাকে যদি বলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত, বের করা যাবে না? তো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, তোমরা করে আনসারটা কমেন্ট করবে। নেক্সট আপেক্ষিক রোধের একক কি? আপেক্ষিক রোধ কি, এই যে আমরা জানি কোনো বস্তুর রোধ
প্রপোর্শনাল টু হয় এল। যত দৈর্ঘ্য বড় হবে, যত টানেলটা লম্বা হবে, তোমাকে চলতে গিয়ে ততটা কষ্ট হবে। টানেল নাই, চলতে গেলেও কষ্ট হবে না। টানেলটা যত টানেলটা যত ফাঁপা হবে, মানে ফাঁকা হবে, তত বেশি দৌড়াইতে সুবিধা। এই জন্যই হচ্ছে বাধাটা হবে 1 বাই এর প্রপোর্শনাল। দুইটাকে সরাই দিলে অর্থাৎ একত্র করলে আমরা এরকম করতে পারি L/A। এই জায়গায় এটাকে উঠাইতে গিয়ে একটা কনস্ট্যান্ট চলে আসছে, সেটাকে বলি আমরা হচ্ছে রো, আপেক্ষিক রো। L/A, এটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন কি? এটা হচ্ছে একক দৈর্ঘ্য, একক দৈর্ঘ্য আর একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের রোধ। অর্থাৎ এল ইকুয়াল টু, যদি তুমি 1 ইউনিট ধরে নাও, এবং এ ইকুয়াল টু যদি তুমি 1 ইউনিট ধরে নাও, তাহলে যে রোধটা পাবো সেটাকে বলি আমরা হচ্ছে আপেক্ষিক রোধ। ঠিক আছে? অর্থাৎ ঘটনাটা হচ্ছে একক ক্ষেত্রফল বিশিষ্ট একক দৈর্ঘ্যের তারের মধ্যে যে রোধ থাকে, আপেক্ষিক রোধের এককটা খেয়াল করো, জাস্ট এককটা। এই যে রো ইকুয়াল টু কি হবে বলো তো? রো ইকুয়াল টু হবে RA/L। এটা মনে রাখতে হবে যে রো ইকুয়াল টু হয় RA/L। ওকে, তাহলে এখন আর এর একক কি? ওহম। এর একক কি? মিটার স্কোয়ার। আর নিচ থেকে আসতেছে কত কি? মিটার। এল এর দৈর্ঘ্য তো মিটার, সরি এল এর ইউনিট তো মিটার, তাহলে এই দুইটা এক্সাজারেট করে আমরা পাচ্ছি ওহম মিটার। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের আপেক্ষিক রোধের একক। আর আপেক্ষিক রোধের বিপরীত রাশিটাই হচ্ছে আমাদের পরিবাহিতা। ঠিক আছে, ওইটা হচ্ছে পরিবাহকত্ব। আপেক্ষিক রোধের বিপরীত রাশি পরিবাহকত্বকে বলে সিগমা। এই সিগমা ইকুয়াল টু হয় 1/ρ। এটা কি বললাম? পরিবাহকত্ব। আমাদেরকে যেটা চেয়েছে সেটা হচ্ছে পরিবাহিতা। পরিবাহিতাকে আমরা জি দিয়ে প্রকাশ করি, জি ইকুয়াল টু হয় 1/r। এইখানে জিটা হচ্ছে পরিবাহিতা। পরিবাহিতা, তাহলে ইউনিটটা কি হবে বলতো? আমরা জানি আই ইকুয়াল টু V/A। ঠিক আছে, এখন এটাকে তো কি বলা যায়? V × G। আলটিমেটলি এখান থেকে বলা যাবে জি ইকুয়াল টু কি? I/V। অর্থাৎ এটার ইউনিটটা তুমি বলতে পারো অ্যাম্পিয়ার পার ভোল্ট। ঠিক আছে, আই হোপ বুঝতে পারছো সবাই। এরপর তাপের যান্ত্রিক সমতা। তাপের যান্ত্রিক তাপের যান্ত্রিক সমতা বলতে কি বোঝায়? যে তাপ শক্তি আর তোমার কৃত কাজের মধ্যে সম্পর্ক তৈরি করে দিলাম। তো বিষয়টা আছে হচ্ছে এমন করে যে জে ইকুয়াল টু W/H। এই ডাব্লুটা হচ্ছে, ডাব্লুটার একক হয় হচ্ছে জুল, আর এই হিটটাকে বলে আমরা ক্যালোরিতে। দুইটাতে এসআই এককে নিতে গেলে দুইটা কিন্তু একক একই হয়ে যাবে, এবং যে তখন হয়ে যাবে এককহীন। বাট প্রকৃতপক্ষে এখন এই ঘটনার জন্য আমরা একে বলবো জুল পার ক্যালোরি। তাহলে যান্ত্রিক সমতার একক কি? জুল পার ক্যালোরি। ওকে, মনে থাকবে সময়। এরপরে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপের সমীকরণ নির্ণয় করো। কিছুই না, আমরা ক্যালোরিতে বের করতে গেলে 0.24 দিয়ে গুণ করতে হবে। ওকে, তাহলে এইচ ইকুয়াল টু, তোমাকে কি হিট গুলোকে কিসে আনতে হবে বলো তো? হিট গুলোকে আনতে হবে অবশ্যই ক্যালোরি এককে, তাই না? এখন তুমি জানো 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। তাহলে 1 জুল ইকুয়াল টু কত হবে? 0.24 ক্যালোরি। এটাই আমরা ইউজ করবো সব, 0.24 ক্যালোরি। তাহলে সূত্রগুলো যেগুলো আমরা আসবে, আমরা মোটামুটি এইচ ইকুয়াল টু এর আগে অনেক কিছু পড়ে আসছি, V² বাই আর, বা ভি
পি ইকুয়াল টু ভিআই, এর সাথে টি গুণ করতে হবে। পি ইকুয়াল টু ছিল এইগুলা, পি ইকুয়াল টু ভিআই ইকুয়াল টু আই স্কোয়ার আর বা ভি স্কোয়ার বাই আর। এই পি এর সাথে যখন আমরা টাইম গুণ করে দিব, তখন আমরা পেয়ে যাব কি বলতো, শক্তিটা। ঠিক আছে, তাহলে এই যে আর টি ইন্টু গুণ করতে হবে কত, 0.24। ঠিক আছে, তাহলে ভি স্কোয়ার টি বাই আর, ভি স্কোয়ার টি বাই আর, এইটা। তাহলে এইটাই হচ্ছে উত্তর আমাদের। ওকে, আরো কিছু লেখা যায়, 0.24 ভিআই, 0.24 আই স্কোয়ার আর। ঠিক আছে, এগুলো করা যাবে। প্রতি সেকেন্ডে 1 ওহম রোধের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা প্রেরণ করা হলে উৎপন্ন তাপের পরিমাণ। তো ক্যালোরি এককে আছে যেহেতু সব, এবং জুলেও আছে, তো আগে ক্যালোরি দিয়ে দেখি, মিলে গেলে মিললো, না হলে জুল দিয়ে করবো। এইচ ইকুয়াল টু 0.24 আই স্কোয়ার আর। আগের দিন দেখা গেছে যে এটা নর্মাল আমরা গুণ করতে চাইলে এই জিনিসটাকে আমরা লিখবো হচ্ছে ক্যালোরি, আগের দিনে না তো, আগের স্লাইডে। 0.24 আর আই স্কোয়ারের মান কত, 1 অ্যাম্পিয়ার, তাহলে 1 স্কোয়ার এটা রেজিস্টরের মান হচ্ছে 1, এবং এটার ইউনিটটা কত আসবে ক্যালোরিতে। ক্যালোরিতে ইউনিট আসলে উত্তর হচ্ছে 0.24। 0.24 ক্যালোরি। ওকে, ক্যালোরি আছে বলেই দিলাম, এখানে যদি 1 জুল উত্তর থাকতো তাহলে 1 জুলই দিতাম। জুলের তাপ উপাদান সংক্রান্ত তৃতীয় সূত্রকে নিচের কোন রেখা দ্বারা প্রকাশ করা যায়? তৃতীয় সূত্রটা কি ছিল, যে আইআর, ঠিক আছে, যে উৎপন্ন যে তাপটা হবে, এই তাপটা হবে আই স্কোয়ার প্রবাহকালের সমানুপাতিক, অর্থাৎ এইচ প্রপোর্শনাল টু জাস্ট টি হবে, ইফ আই এন্ড আর কনস্ট্যান্ট থাকলে। ঠিক আছে, তো এইচ সমানুপাতিক টি, এটা কোন রেখার মাধ্যমে প্রকাশ করা যায়? ক নম্বরটা। আচ্ছা, একটু ভুল হয়েছে, এই চিত্রটাই একটু ভুল আছে, এটা আমি ঠিক করে দিব নি। স্ট্রেট লাইন হবে, এটা কোনো কারণে মিস্টেকে এরকম হয়ে গেছে, এটা হবে না। বর্তমানে রোধের মান পরিবর্তিত উৎপন্ন তাপের মান। তো চিন্তা করো, রোধের মান যদি পরিবর্তিত হইতে থাকে, রোধের সাথে সম্পর্কটা কেমন করে আসে? এইচ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। রোধ পরিবর্তিত হচ্ছে, ভি কিন্তু চেঞ্জ করিনি। একটা কথা বলতে পারো যে তুমি আই আর সূত্র দিয়ে কেন করলাম না, কারণ আমি আর কে চেঞ্জ করতেছি বারবার, যার ফলে আইও চেঞ্জ হবে। তাই আই কে পুরো কনস্ট্যান্ট বলে দেওয়া যায় না, আই কি কনস্ট্যান্ট থাকবে? আই নিজেও কনস্ট্যান্ট হবে না, আর আর তো কনস্ট্যান্ট নাই। বাট সাপ্লাই ভোল্টেজ, এই ভিটা কি, এই ভিটা ছিল ওই রোধের দুই প্রান্তের সাপ্লাই ভোল্টেজটা। তুমি ঘটনা যাই ঘটাও না কেন, রোধের মান চেঞ্জ হলে তড়িৎ প্রবাহ চেঞ্জ হবে, বাট সাপ্লাই ভোল্টেজটা কি চেঞ্জ হয়ে যাবে? একটা জেনারেটর মনে করো 2 অ্যাম্পিয়ার কারেন্ট দিচ্ছিল বা 2 ভোল্ট বিভব পার্থক্য দিচ্ছিল, তো এই 2 ভোল্ট থেকে কি সে হঠাৎ করে 4 ভোল্ট বা 1 ভোল্ট এটা দিতে পারবে না। তাহলে আমরা ডিরেক্ট এখান থেকে বলবো যে এইচ প্রপোর্শনাল টু 1/r হবে। ওকে, ওই যে সূত্র ওইটা দেখা যাবে না, যে ভি ইকুয়াল টু আই আর, তারপর হচ্ছে আই স্কোয়ার আর, এগুলো দেখা যাবে না, কারণ আইটা নিজেই কনস্ট্যান্ট হয়ে থাকতেছে না, ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে। বুঝতে পারছি, বাট ভিটা ফিক্স। তাহলে এটা কি আয়তাকার অতিবৃত্ত হবে। এটা আরেকটু সুন্দর করে দিলে ভালো হইতো। এই যে এইচ আর টি, এটা এই দিক থেকে নেমে এই দিক বরাবর আসতেছে, এরকম কিছু একটা।
আপাতত এটাই নেই, পরে ঠিক করবো। পরিবাহীতে তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপ নিচের কোন লেখকে সমর্থন করে? ওকে, তো এর প্রথমটা দেখো, তোমরা তো জানো একটা সূত্র, যে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর ইন্টু টি। তাহলে কি এখান থেকে বলা যাবে না যে এইচ সমানুপাতিক আই স্কোয়ার, তাই আই স্কোয়ার সাথে এইচ প্রপোর্শনাল টু, এটা ঠিক আছে। ওকে, কোনো পরিবাহীতে কোনো তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ এটা হইলে এইচ আর আই এর মধ্যে সম্পর্ক। আচ্ছা একটু দেখি এর পরেরটা। ঠিক আছে, এর পরেরটা এটা সঠিক হয়নি, কারণ এটা আই স্কোয়ারের সাথে গ্রাফটা হয়ে গেছে এক্সপোনেনশিয়াল, বাট আই স্কোয়ারের সাথে কি এক্সপোনেনশিয়াল হয় না? আই স্কোয়ারের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হবে, ঠিক আছে। আর এই জায়গায় আবার একই ফর্মুলা ইউজ হবে, এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর টি। তার মানে এইচ সমানুপাতিক আই স্কোয়ার, অর্থাৎ একদিকে এইচ আর আরেকদিকে আই রাখলে গ্রাফটা হবে কি এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল দ্যাট মিনস এটা গ্রাফ। এখানে যদি স্কোয়ার বলেন, স্কোয়ার বললে এটা ওয়ান অফ দ্য উত্তর হতো। কোনো নির্দিষ্ট পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য ভি ভোল্ট এবং পরিবাহিত উৎপন্ন তাপ এইচ জুল। আর ও টি ধ্রুবক। আর টি যদি ধ্রুবক হয়ে যায়, তাহলে আমরা কি বলতে পারি? এইচ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। আর টি হয়ে গেছে কনস্ট্যান্ট, তাহলে এইচ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার হবে না? আর এইচ প্রপোর্শনাল টু যদি ভি স্কোয়ার হয়, তাহলে গ্রাফটা কেমন হবে? এইচ আর ভি এর এরকম এক্সপোনেনশিয়াল। ঠিক আছে, আই হোপ বুঝতে পারছো সবাই। এই গ্রাফগুলো ইম্পর্টেন্ট, দেখছো কত কোশ্চেন আসছে। পানিতে আই এবং টি সময় ধরে চালনা করলে পানির তাপমাত্রা থিটা হয়, কোন লেখচিত্র এটাকে প্রদর্শন করে? ঠিক আছে, তো এটা কি হবে? পানির তাপমাত্রা কোথায় জিরো থেকে বাড়তে শুরু করে না? জিরো থেকে বাড়তে শুরু করে, এবং কি হবে, তার তাপমাত্রা চেঞ্জটা হবে লিনিয়ার। কার সাথে? আই স্কোয়ারের সাথে। কারণ তুমি জানো যে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, অর্থাৎ এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার, অর্থাৎ এইচ আর আই স্কোয়ার পরস্পর সমানুপাতিক। আবার এইচ ইকুয়াল টু, এই হিটটাই তো ইউজ হবে এম এস থিটা, 0 ডিগ্রি থেকে বাড়াচ্ছ মনে করো এম এস থিটাতে, এম এস থিটা প্রপোর্শনাল টু টি স্কোয়ার, অর্থাৎ থিটা প্রপোর্শনাল টু টি স্কোয়ার। এখন গ্রাফটা যদি থিটা আর টি এর হইতো, টি আর এদিকে আছে থিটা, তাহলে গ্রাফ এরকম এক্সপোনেনশিয়াল হতো। ঠিক আছে, যেগুলো আমরা পরে দেখতেছি। বাট এখানে গ্রাফটা কি এক্সপোনেনশিয়াল হবে? হবে না। আর একটু উপর থেকে কেন হচ্ছে? কারণ থিটা এর মান অলরেডি কিছু একটা হওয়া থাকবে, তাই না? একবারে তো জিরো থেকে ধরতেছি না। একটু দূর থেকে পানিতে নিমজ্জিত করে টি সময় ধরে প্রবাহিত করা হলে তাপমাত্রার জন্য থিটা আর টি স্কোয়ার পরস্পর সমানুপাতিক। খ নম্বরের উত্তর হবে, একটু আগেই পড়ে এসেছি এটা। 2 ক্যালোরি তাপকে সম্পূর্ণরূপে কাজে পরিণত করতে হয়, কাজের পরিমাণ কত? এই যে জে ইকুয়াল টু ওয়ার্ক পার আওয়ার, তাহলে এটাকে কততে কভার করবা? কাজে। তার মানে জে, জে তো লাগবে, জে এইচ। ওকে, তাহলে জে যদি তুমি নিতে চাও, জে এইচটা, জে এর মান কত হবে এখানে? 4.2। 4.2, আর হিট তো দেওয়া আছে 2, এবং এটা আনসারটা আসবে জুল ইউনিটে। এটা কত আসে? 8.4 জুল। হোপফুলি বুঝতে পারছো তো সবাই। কোনো পরিবাহিতে তড়িৎ প্রবাহ মাত্রা 5 গুণ করা হলে তাপ উৎপাদনের হার কত গুণ হবে? ঠিক আছে, তো তোমরা জানো যে এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার, এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার। তাই আই যদি 5 গুণ হয়, এইচ কত গুণ হবে? 25 গুণ হবে। এইটা একটা উত্তর। কোনো পরীক্ষায় ব্যবহৃত একটি পরিবাহী রোধ আর ওয়ান, এর মধ্যে দিয়ে আই ওয়ান মান তড়িৎ প্রবাহ হলে
H1 উৎপন্ন তাপ, এক্ষেত্রে কোন সূত্রটি প্রযোজ্য? তাহলে H1 ইকুয়াল টু I1 স্কোয়ার R1T, I1 স্কোয়ার R1T, তাহলে খ উত্তর। তোমরা এগুলোতে মিলাই দেখো, বাকিগুলোর সাথে মিলে না। কোনো প্রবাহ মাত্রা প্রবাহকাল অপরিবর্তিত রেখে রোধকে দ্বিগুণ করলে প্রবাহ মাত্রা আই কে ফিক্স রাখতেছি, ঠিক আছে? দ্যাট মিনস আই স্কোয়ার আর টি, আর কে দ্বিগুণ করবো। দ্বিগুণ যদি করি এইচ কত গুণ হবে? তাপও, তাপও নিশ্চয়ই দ্বিগুণ হবে। ওকে, কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা 3 গুণ করা হলে তাহলে এটা কত হবে? 9 গুণ হবে, একটু আগে দেখে আসছি। এইচ প্রপোর্শনাল টু আর স্কয়ার। 200 মিটার হিটারে 220 ভোল্টের হিটারে 100 ভোল্ট চালালে উৎপাদিত তাপ কি হবে? জাস্ট নর্মালি প্রপোর্শনাল হয় না, তাহলে অর্ধেক হবে। ওকে, তুমি ধরে নাও যে H1 ইকুয়াল টু, তড়িৎ প্রবাহ সেম আছে না? তড়িৎ প্রবাহ কি চেঞ্জ হচ্ছে? না। ওই যে বাসা বাড়ির কথা চিন্তা করো, চেঞ্জ কি হয়? না, খুবই সামান্য ফ্ল্যাকচুয়েট করে, বাট আলটিমেটলি চেঞ্জ হয় না। এটা কি তাহলে? আই, এটার মনে নাও, ধরে নাও সে বিভব নিবে হচ্ছে, বিভব পার্থক্যটা তার দুই প্রান্তে নিবে V1 পরিমাণ, তাহলে আসতেছে কত? P ইকুয়াল টু VI, আর H ইকুয়াল টু VIT। তাহলে H2 ইকুয়াল টু একইভাবে কারেন্ট তো আনচেঞ্জ, V2T। তাহলে H1 বাই H2 ইকুয়াল টু V1 বাই V2। তাহলে হিসাব নিকাশ করলে এখান থেকে পাবা যে পূর্বের তাপ অর্ধেক হবে। কারণ সবগুলো লিনিয়ার চেঞ্জ আসতেছে, ঠিক না? একটি বৈদ্যুতিক বাল্বে 25 ওয়াট আর 220 ভোল্ট লেখা থাকলে বাল্বটার রোধ কত? তো আমরা কি জানি, এটা মানে কি তার পি এর মান দেওয়া আছে, পি এর রিডিংটা পি, আর এটা বোঝা যাচ্ছে এটা ভি দেওয়া আছে। তো আমরা কি জানি, কয়েকটা সূত্র বলে দিছিলাম। পি ইকুয়াল টু ভিআই, তারপর আই স্কোয়ার আর ভি স্কোয়ার বাই আর। এখান থেকে আমাদের জাস্ট রোধটা জিজ্ঞেস করছে, ঠিক আছে? তো আই যদি আমরা বের করে ফেলি, অথবা আচ্ছা পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এটা ইউজ করি ফর্মুলা হিসেবে। দ্যাট মিনস আর ইকুয়াল টু আসবে ভি স্কোয়ার বাই পি। এখন ভি কত? 200 স্কোয়ার বাই 25, তাহলে এটা থাকতেছে 200 × 200 বাই 25, তাহলে এটা আসবে হচ্ছে 8। কাটাকাটি করে দিলে তাহলে 8 2 1600। আসছে কত? 1600 ওহম। বাল্বের রোধ কত? ওই যে আর ইকুয়াল টু, একটু আগে বের করে আসলাম, পি, সরি ভি স্কোয়ার বাই পি। ভি স্কোয়ার মানে 200 × 200, পি মানে 400, তাহলে এখান থেকে আসবে কত? 100 ওহম। ঠিক আছে, হোপফুলি এগুলো পারবো তোমরা।
বাড়ির প্রধান মিটারে 6 অ্যাম্পিয়ার 220 ভোল্ট দেওয়া আছে, 90 ওয়াটের কতগুলো বাল্ব নিরাপদে ব্যবহার করা যাবে? তুমি এই দুইটা ইনফরমেশন থেকে বের করে ফেলো যে পাওয়ার কত আসতেছে। পি ইকুয়াল টু কি ভিআই, ভি কত 220 আর আই কত 6। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা ক্যালকুলেশন করলে আসবে 1320 ওয়াট। 1320। এখন কতগুলো ইউজ করা যাবে? এন নাম্বার চাচ্ছ তুমি, নাম্বার অফ বাল্বস। এন ইকুয়াল টু কি পি টোটাল বাই পি ইন্ডিভিজুয়াল। তো পি টোটাল কত পাচ্ছ তুমি? 1320/90। তাহলে 4 9 10 9 12 9 13 9 14 এটা উত্তর আসবে 14.670। এতগুলো ইউজ করা যাবে, এটা কি ম্যাক্সিমাম ইউজ করা যাবে। ম্যাক্সিমাম ইউজ, ঠিক আছে। তো পূর্ণ সংখ্যা যদি বলে তাহলে ম্যাক্সিমাম ইউজ করা যাবে 14টা। যদি এটা 14.99ও আসে তবু আনসার হবে 14টা, কারণ 15টা তো পূরণ করতেছে না। 14.8 আর 14.99 সবগুলোর জন্য এটা 14ই হবে, যতক্ষণ না পর্যন্ত এক্সাক্ট 15 ক্রস করতেছে। তাহলে নিরাপদে যাবে কয়টা? 14 এর কম যেই কয়টা যাওয়া উচিত সবগুলোতে যাবে। যদি 12 থাকতো তাহলে ওইটা জিজ্ঞেস করছে সর্বোচ্চ যদি বলতো তখন তাহলে 12টা নিতাম। কোনো নির্দিষ্ট পরিবাহীতে প্রবাহ মাত্রা 1/3 করলে নির্দিষ্ট সময় উৎপন্ন তাপ প্রাথমিক তাপের কত গুণ হবে? 1/3 করলে 1/9 হবে। ঠিক আছে, কারণ আমরা অলরেডি জেনে আসছি আই এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার। ঠিক আছে, তুমি যদি আই প্রাইম ইকুয়াল টু করে ফেলো I/3, তাহলে এইচ প্রাইম ইকুয়াল টু অলরেডি চলে আসবে একটা কনস্ট্যান্ট ইন্টু আই কিউব বাই কিউব কেন I² মানুষ বলবে যে 1/9 পূরণ হচ্ছে, কমে যাচ্ছে প্রাথমিক তাপের। রোধের বিপরীত, এটা বানানটা ভুল আসছে। রোধের বিপরীত রাশি কোনটি? রোধের বিপরীত রাশি হচ্ছে পরিবাহিতা, এটাকে কি দিয়ে প্রকাশ করি আমরা? জি দিয়ে। ঠিক আছে, একটি তারকে সমান দুই ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য হবে, এটা একটু প্রশ্নে হয়তোবা ঝামেলা আছে। দুই ভাগ করলে বাকিটুকু হবে না, প্রতিটি ভাগের দৈর্ঘ্য হবে, এই কথাটা ভুল। কথাটা আমি মুছে দিব না, সমস্যা নেই। এটা স্কিপ করো। দুই ভাগে ভাগ করলে দুইটা ঠিক করে নিয়ে আসি। একটি তারকে সমান দুই ভাগে ভাগ করলে কি হয়? আপেক্ষিক রোধ কমে যায় না? আপেক্ষিক রোধ তার যতক্ষণ সেম থাকে আপেক্ষিক রোধ অলওয়েজই সেম থাকে, কেটে ভাগ করে যা হোক। এটা কিসের উপর নির্ভর করে? জাস্ট উপাদানের উপর। ওকে, আপেক্ষিক রোধ বেড়ে যায় না? এটাও হবে না, আপেক্ষিক রোধ বেরো যায় না। বিদ্যুৎ পরিবাহ করতো না, আপেক্ষিক রোধের বিপরীত রাশি পরিবাহ করতো। আপেক্ষিক রোধকে রো দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে আপেক্ষিক রোধ। আর এটা ঠিক বিপরীত রাশি, এটাকে বলে সিগমা দিয়ে প্রকাশ করি আমরা। এটাই হচ্ছে তার পরিবাহকত্ব। একটা হচ্ছে পরিবাহিতা, যেটা হচ্ছে জি দিয়ে প্রকাশ করা হয়, আর এটা হচ্ছে পরিবাহকত্ব। ওই যে 1 মিটার দৈর্ঘ্যের আর 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের যে পরিবাহিতা, সেটাকে বলে তার পরিবাহকত্ব। তাহলে কি হয়? পরিবাহকত্ব কি চেঞ্জ হয়? এই দুইটাই কি কি কাটাকাটির সাথে আনচেঞ্জড। আপেক্ষিক রোধ একই থাকে, ইয়েস, এটা ঠিক। এর কোনো পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তার রোধ পূর্বের রোধের দ্বিগুণ হবে, কারণ আর প্রপোর্শনাল টু হচ্ছে এল। ঠিক আছে, এটা মনে রাখতেই হবে আমাদের। বাল্বের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়? আই এর মান বের করতে বলছে। পি ইকুয়াল টু ভিআই, পি দেওয়া আছে 44
ভি দেওয়া আছে 220 ইন্টু আই। তাহলে এখানে কত আসে? 0.1 না কত? 44 বাই 2 শূন্য ইকুয়াল আসতেছে আই ইকুয়াল টু কত আসবে হচ্ছে? এটা আসবে হচ্ছে দেখুন তো 2/10 বা 0.2। পেরে গেছি আমরা। চলে যাই পরেরটায়। একটি বাড়ির মেইন মিটারে এত চিহ্নিত আছে, কত ব্যবহার করতে হবে? ওই যে আগে আমি বলে দিলাম, এই যে আমাদের নাম্বারটা ম্যাক্সিমাম কত হচ্ছে, এটা হচ্ছে টোটাল বাই পি ইন্ডিভিজুয়াল। তো পি টোটালটা কত আছে? পি ইকুয়াল টু ভিআই, এই যে আই নিলাম সাথে ভি, ঠিক আছে, ডিভাইডেড বাই 60। এখন করো, এই 15 আর 60 কেটে দিলে এটা হচ্ছে 220/4। 200 ভাগ 4 করলে আসবে 50। 50 আর এখানে আসবে হচ্ছে 4×5 = 20, 55টি। কয়টা ব্যবহার করা যাবে? 55টা। এই ধরনের ক্যালকুলেশন গুলো তোমরা এমনিই পারো, তেমন কোনো বড় বিষয় না। তারের রোধ হচ্ছে, তামার রোধ দেওয়া আছে 2R। আয়তন সমান রেখে তার দৈর্ঘ্য দ্বিগুণ করলে, এটা মনে রাখবা যে আয়তন যদি চেঞ্জ না করি, এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ টেনে লম্বা করলে, দুটো একই ভাষা। লম্বা করলে আর নিউ যে হবে, এটা কত গুণ টেনে লম্বা করলাম কিন্তু আগের কি রোধ ছিল সেটা, এর দৈর্ঘ্য দ্বিগুণ করছো, তাহলে এখানে হবে 2² × R, দ্যাট মিনস 4R। আয়তন অপরিবর্তিত যদি রাখি, ঠিক আছে। একটু ভুল করলাম, দাঁড়াও দেখি। n² তারটির দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে, দ্বিগুণ আমি করলাম, আচ্ছা দ্বিগুণ করলাম, এটা তো আগেই টুয়াইস ছিল, ইয়েস, মিস্টেক হয়ে গেছে। কি বললাম? n² × R, দ্যাট মিনস 2² তো হবেই, সাথে আগে থেকেই ছিল তার নিজস্বতা টুয়াইস আর, তাহলে কত হলো? 4 × টুয়াইস আর, দ্যাট মিনস 8। পারলাম তো বলা, হ্যাঁ? এই ধরনের জিনিসগুলো, সিলি সিলি মিস্টেক গুলো করা যাবে না আমার পরীক্ষায়। কোনো পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ ও ব্যাস অর্ধেক করলে চূড়ান্ত রোধ হবে। এখন দৈর্ঘ্য দ্বিগুণ আর ব্যাস অর্ধেক করছে, এখন হিসাব করে ফেলো। R ইকুয়াল টু রো ইন্টু L'/A', তাই তো? রো তো ঠিক আছে, L'টা কি বলছে? দৈর্ঘ্য দ্বিগুণ, দ্যাট মিনস টুয়াইস এল। আর ব্যাস, ব্যাসার্ধ অর্ধেক। ব্যাসার্ধ অর্ধেক হলে এটা হয়ে গেছে 1/4, ঠিক আছে। কারণ এই যে ব্যাসার্ধের যে অনুপাতটা হবে A'/A, এটা কত আসবে বলো তো? এই যে পাই R'² বাই পাই R²। এখন এখানে কি আসবে? R'/R দিয়ে হোল স্কয়ার, অর্থাৎ ব্যাস বা ব্যাসার্ধের যে পরিবর্তনটা আসবে বা অনুপাতটা আসবে, তার স্কয়ার আসবে হচ্ছে ক্ষেত্রফলের পরিবর্তন। তাহলে এখানে রো ইন্টু L/A ইন্টু আসে হচ্ছে 4×2 = 8, ঠিক আছে। তাহলে এইটাকে কি শুধু আর বলা যায় না? শুধু আর ইন্টু 8, তাহলে 8 গুণ হবে। প্রাথমিক রোধের কত গুণ হবে? 8 গুণ। Okay? একটি পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ ও ক্ষেত্রফলের প্রস্থচ্ছেদ অর্ধেক করলে কি হবে? অর্ধেক করলে তার দৈর্ঘ্য দ্বিগুণ আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক, দ্যাট মিনস R ইকুয়াল টু রো
ইন্টু L/2 বা টোয়াইস এল, এটা হচ্ছে A/2। তাহলে একদম হিসাব নিকাশ করলেই বুঝতে পারতেছো 4 × ρl/a আসবে, আসতেছে হচ্ছে 4r, এটা আর প্রাইমের মান কত হচ্ছে 4 গুণ। ওকে, এরপরে বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোনো পরিবাহীর ব্যাস পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে রোধ কত হবে? ঠিক আছে, তো ব্যাসার্ধ অর্ধেক করছো মানে কি করছো, তার A'/A, এটা কত হয়ে গেল বলছিলাম, R'/R² এটা কত করছো, অর্ধেক করে দিছো, দ্যাট মিনস 1/2² বা 1/4 আসবে। ঠিক আছে, তাহলে এই যে R', এটা করলে কত আসবে, ρl/A', আর A' মানে কত আসে 1/4, ρl/A/4 বা 4 × ρl/A, তাহলে 4 × R, তাহলে রোধ হবে কত, আর 4 গুণ, 4 গুণ। একটি তামার তারের রোধ জন্য তারের উপাদান ঠিক রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো। উপাদান ঠিক রাখতেছো, তুমি উপাদান ঠিক রাখছো মানে এখানে যে আয়তন ঠিক রাখছো এমনটা না, জাস্ট নর্মালি দ্বিগুণ, নর্মালি দ্বিগুণ করছো। ওকে, তার জন্য কি আসবে, একটা ছিল 2, তার সাথে 2 গুণ হবে, তাহলে 4। ওকে, আয়তন ঠিক রেখে যদি বলতো তখন হয়তো 2² × 2। রোধ কোন বিষয়ের উপর নির্ভর করে না, দৈর্ঘ্য, তড়িৎ প্রবাহ, উপাদান, তড়িৎ প্রবাহের উপর নির্ভর করে না, করে করে না অবশ্যই। আপেক্ষিক রোধের একক কোনটি? আপেক্ষিক রোধের একক পড়ে আসছি ওহম মিটার। তারপর আপেক্ষিক রোধের একক কোনটি? ওহম মিটার। তারপর একই উপাদানের তারে দুটি পরিবাহীর দৈর্ঘ্য যথাক্রমে এত, আপেক্ষিক রোধের অনুপাত কত? এই যে বের করে ফেলি, ρ = RA/L, ঠিক না? তাহলে এখন যখন আমরা দুইটা অনুপাত বের করব, তখন ρ' আসবে R'/A'/L'। আমাদের এই দুইটাই বের করতে হবে, অনুপাতটা দুইটা না, একটা জিনিস জানলেই হলো, ρ'/ρ। তাহলে কি বলতেছে আমি এখানে, R'/A'/L', RA/L। তাহলে এখান থেকে আসতেছে R'/R ইন্টু A'/A ইন্টু L/L'। ঠিক আছে, তাহলে R'/R, R' কোনটা, R' তো ধরতেছি আমি আগেরটা, তাহলে 3। একই উপাদানে তৈরি দুটি পরিবাহিতার দৈর্ঘ্য যথাক্রমে ব্যাসার্ধ আপেক্ষিক রোধের, তাদের মনে হয় এইটা মনে হয় সমান বলে দিচ্ছে, R = R, তার মানে এটা কাটাকাটি চলে যাবে, ইন্টু A'/A, একটার ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে 1² নিয়ে নিলাম, আর নিচে 0.5² নিয়ে নিলাম, ইন্টু L/L', অর্থাৎ এখানে আসবে 6/3। পুরোটা ক্যালকুলেশন করে ফেলবা, জিরো, এটা আসবে 4 × 6/3, 424/3, আমার তো এরকম আসতেছে। তাহলে এটা উত্তর হচ্ছে 24/3। ওকে, বাট ঘটনা হইলো কি, এত বড় অঙ্কটা একেবারে নিষ্প্রয়োজন, কি বললাম, অপ্রয়োজনীয়। রিজনটাকে কি ধরতে পারছো? বলছে একই উপাদানের তৈরি দুইটা পরিবাহী তার, মানে উপাদান যখন একই, উপাদান একই হইলে কি আপেক্ষিক রোধ একই হবে না? বলো, এই কথাটাকে বুঝতে পারি, যে উপাদান একই হলে আপেক্ষিক রোধ একই হবে।
উপাদান সেম, এরও সেমই। ওকে, এটা অবভিয়াসলি মনে রাখতে হবে, ভেরি মাচ ইম্পর্টেন্ট। তাপমাত্রা স্থির রেখে একটি তারকে টেনে দ্বিগুণ করলে, এটা তাপমাত্রা না, এটা আয়তন স্থির রেখে, ভুল লিখছে। আয়তন স্থির রেখে একটি তারকে টেনে দ্বিগুণ করলে, নাকি ও নাকি তাপমাত্রায় দিছে, এখানে কি জানি, তাপমাত্রা স্থির রেখে ওটাই দিছে, এখন কিছু করার নেই। 3 গুণ করলে রোধ কত হবে, ওই যে n² ইন্টু আর, অর্থাৎ 9 গুণ। পরিবাহীর ক্ষেত্রে রো আর টি এর মধ্যে আছে, রো হচ্ছে তার আপেক্ষিক রোধ, তাহলে আমরা দেখছি আর প্রপোর্শনাল টু হচ্ছে টি। ঠিক আছে, আর প্রপোর্শনাল টু টি হলে রো এর সাথেও একইভাবে বাড়বে, এখান থেকে শুরু হবে। ঠিক আছে, তাহলে রোটাও প্রপোর্শনাল টু টেম্পারেচার হবে। ওকে, হোপফুলি বুঝতে পারছি। তাপমাত্রা অপরিবর্তিত রেখে টেনে দ্বিগুণ করলে রোধ 4 গুণ হয়, তারটির আপেক্ষিক রোধ কত হবে, আপেক্ষিক রোধ অপরিবর্তিত থাকবে। একটি পদার্থের আপেক্ষিক রোধ এত দেওয়া আছে, ব্যাসের ব্যাসের কত দৈর্ঘ্যে তার রোধ, হ্যাঁ সুন্দর প্রশ্ন। আমরা জানি রো ইকুয়াল টু আর এ বাই এল। ঠিক আছে, তাহলে এল ইকুয়াল টু কি, আর এ বাই রো। আর এর মান দেওয়া আছে 12 ওহম, এ এর মান দেওয়া আছে 13 মিলিমিটার, তার মানে পাই ইন্টু 3 মিলিমিটার, পাই ইন্টু 3 10⁻³ পাই আর স্কোয়ার, এটাই হচ্ছে এ ডিভাইড বাই রো, আপেক্ষিক রোধটা 1.8 10⁻⁸। এটা এককটা আসবে মিটারে। ঠিক আছে, তো পুরোটা যদি কেউ ক্যালকুলেশন করে তাহলে বের হয়ে আসবে হচ্ছে 4.71, 4.71 ইন্টু 10³ কোন দুটি সূত্র চলতরিতের ক্ষেত্রে প্রযোজ্য, ওহম আর কার্শো। কুলম্ব, কুলম্ব হচ্ছে স্থির তড়িতের জন্য, গাউসও স্থির তড়িতের জন্য গাউসিয়ান তো, কুলম্ব আর গাউস একটা মিলে। তড়িৎ প্রবাহ ও তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক স্থাপন করেন কোন বিজ্ঞানী, তড়িৎ প্রবাহ আর তড়িৎ বিভব মানে কি, এই যে তড়িৎ প্রবাহটা যে ভি এর প্রপোর্শনাল হবে, বা ইকুয়াল টু ভি বাই আর, এটা জানছে কে বলছে, বিজ্ঞানী ওহম। এরপর নিচের কোন রেখাচিত্রটি ওহমের সূত্র মেনে চলে, অবভিয়াসলি আই ইকুয়াল টু ভি বাই আর। ঠিক আছে, ওহমের সূত্রতে তড়িৎ প্রবাহ বনাম বিভব পার্থক্যের একত্রে ঢাল কি নির্দেশ করে। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে একটু খেয়াল করো তো, এখানে ঢালটা কি আসবে, ঢাল মানে কি, ডেল ওয়াই বাই ডেল এক্স, ডেল ওয়াই, ওয়াই যখন নিবা তখন আসবে কত, আই, আর এখান থেকে আসবে কি, ভি। এখন তুমি জানো যে আই ইকুয়াল টু ভি বাই আর, তাহলে এই জিনিসটা তুমি যদি এখানে বসাইতে চাও তাহলে কি পাবা, অথবা আই বাই ভি ইকুয়াল টু কি বলা যায়, ভি ইকুয়াল টু কি 1/r। এখান থেকে একবার আসবে 1/r, তার মানে এখান থেকে এই টোটাল রেজাল্টটা তুমি পাচ্ছ, তুমি পাচ্ছ কিন্তু পরিবাহিতা। পরিবাহিতা, ওকে। তাহলে এরপরে আসি, ওহমের সূত্র অনুসারে নিচের ঢাল কোনটি নির্দেশ করে, পরিবাহিতা বলে দিলাম। কার্শফের প্রথম ও দ্বিতীয় সূত্রে কোন ভৌত রাশি সংরক্ষিত থাকে, প্রথম সূত্র, কার্শফের প্রথম সূত্রটা কি ছিল, কোনো একটা জংশন পয়েন্টে, মানে যেই এমন একটা পয়েন্ট যেই পয়েন্টে এসে অনেকগুলো কারেন্ট এন্টার করতেছে অথবা বের হয়ে যাইতেছে, এরকম কোন একটা পয়েন্ট, এই যে এই পয়েন্টের কথা আমি বললাম।
ঠিক আছে, এদিক দিয়ে কারেন্ট এন্টার করতেছে, আর এদিক দিয়ে কারেন্ট বের হয়ে যাইতেছে। সবগুলো সমান হবে। এটাকে যদি বলি আমি I1, এটাকে যদি বলি I2, এটাকে যদি বলি I3, এটাকে যদি বলি I4, এটাকে যদি বলি I5, তাহলে I1 প্লাস I2 ইকুয়াল টু I3 প্লাস I4 প্লাস I5। এটা যে তড়িৎ প্রবাহ এখানে শেষ এরকম কিছু না, এটা কিন্তু একটা অনেক বড় একটা সার্কিটের ক্ষুদ্রতম একটা অংশ কেটে নিছি আমরা। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা একটা সুন্দর ফরম্যাটে লিখতে পারি যে টোটাল এন্টারিং কারেন্ট ইকুয়াল টু টোটাল আউটগোয়িং কারেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে কারশফস ফার্স্ট ল। এই সূত্রটা কি নির্দেশ করে? কনজারভেশন অফ চার্জ। কনজারভেশন অফ ইলেকট্রিক চার্জ। ঠিক আছে, কারণ এই বিন্দুতে টোটাল চার্জের সৃষ্টিও হয় না, ধ্বংস হয় না, যা আসবে তাই ট্রান্সফার হয়ে যাবে। তড়িৎ প্রবাহ এইদিকে যাচ্ছে মানে ইলেকট্রনের প্রবাহটা উল্টো দিকে উঠতেছে, তো ইলেকট্রন কি এখানে জমা থাকবে বা এখান থেকে উধাও হয়ে যাবে অথবা অতিরিক্ত কোনো একা একাই আসমান থেকে নাজিল হবে না, কিছুই না, যা আসবে তাই প্রবাহিত হয়ে চলে যাবে। এটাকে বলে কনজারভেশন অফ চার্জ। আর সেকেন্ডটা কি ছিল? সেকেন্ডটা হচ্ছে এই যে, এই যে মনে করো আমি এখান থেকে তড়িৎ সাপ্লাই দিব, হ্যাঁ, খুবই সংক্ষেপে বলতেছি। সাপ্লাই দিলে এটাকে কি হলো, এটাকে আমরা বলি ভোল্টেজ গেইন করলো, সে ভোল্টেজ গেইন। তারপরে এই প্রান্ত প্লাস এই প্রান্ত মাইনাস, আবার এই রোধের ক্ষেত্রে এই প্রান্ত প্লাস এই প্রান্ত মাইনাস, আবার এই রোধের ক্ষেত্রে এই প্রান্ত প্লাস এই প্রান্ত মাইনাস। যদিও রোধের ক্ষেত্রে প্লাস মাইনাস হয় না, আর পোটেনশিয়াল গুলোকে বলতেছি কারণ আমাদের চিত্র অনুসারে কিন্তু আমাদের কারেন্টের একটা ডিরেকশন থাকবে, ঠিক কিনা? কারেন্টের ডিরেকশন থাকবে এবার, এবং কারেন্টটা যেদিক থেকে এন্টার করবে সেদিকটাকে আমরা বলবো হচ্ছে হাই পোটেনশিয়াল বা হায়ার পোটেনশিয়াল বা উচ্চ বিভব প্রান্ত। আর যেদিক দিয়ে কারেন্টটা বের হয়ে যাবে সেটাকে বলবো আমরা লোয়ার পোটেনশিয়াল বা নিম্ন বিভব প্রান্ত। সেই হিসেবে কারেন্টটা যদি এই দিক দিয়ে এন্টার করে, এভাবে যদি কারেন্টটা যায়, তাহলে কি এটার মধ্যে কি পোটেনশিয়াল লস করতেছে সে। এখানে মনে করো এখান থেকে 100 টাকা নিয়ে আসছিল, এখানে 20 টাকা দিয়ে দেবে, আরো মনে করো আরো 50 টাকা দিয়ে দেবে, বাকি 30 টাকা এর মধ্যে দিয়ে গিয়ে আবার জিরোতে আসবে। আর এইখানে একটা ফ্যাক্টরি আছে, বাসায় ওর বাবা মা বসে আছে, বাবা মা ও বাসায় আসলে 100 টাকা দেবে, আবার যাবে, ওই 100 টাকা খরচ করে করে আসবে, আবার আসবে 100 টাকা খরচ করে করে আসবে। ঠিক আছে, বুঝতে পারছি? তো এই অনুযায়ী আমরা আসলে পোলারিটি দিই, যে এটাকে বলে আমরা হচ্ছে I1, আই না বলে এটা যেহেতু ওয়ান না বলে এটা যেহেতু একটা শ্রেণী সংযোগ, তাই একবারে IR1, তারপরে IR2 এমন করে দিয়ে দিতে পারি। আর এখন আর দেওয়ার দরকার নেই। জাস্ট এইটুকু বুঝতেছি যে এইখান থেকে যে ভিটা আসবে, এখান থেকে এই ভিটা, ভি ইকুয়াল টু হয়ে যাবে আমাদের V1 প্লাস V2 প্লাস V3। আর এই তিনটাই কি আসলে পোটেনশিয়াল লস না, বা ভোল্টেজ লস বা ভোল্টেজ ড্রপ, বিভিন্ন নামে ডাকো। আর এটা কি ভোল্টেজ রেইস। ঠিক আছে, এ মনে হয় হয়তো একটা বানাবে একটু তারা বৃদ্ধি, RAISC। এটাকে আমরা বলবো হচ্ছে ভোল্টেজ রেইস। এই জায়গা থেকে আমরা বলতে পারি যদি একাধিক ব্যাটারি থাকতো তাহলে তার জন্য আসতো অনেকগুলা ভোল্টেজ রেইস।
টোটাল ভোল্টেজ রেইজ ইকুয়াল টু টোটাল ভোল্টেজ ড্রপ। ড্রপ আর ভোল্টেজটা কি কাইন্ড অফ শক্তি না? তাহলে শক্তিটা সে কনজার্ভ করতেছে, এই দিক দিয়ে শক্তি খরচ করে যাচ্ছে, আবার শক্তি পাচ্ছে। তাহলে এইটার মধ্যে কি সংরক্ষিত হয়? কনজারভেশন কনজারভেশন অফ এনার্জি। ঠিক আছে, তাহলে ফাইনালি আনসারটা কি আসবে? এটা হচ্ছে শক্তি। শক্তি না, প্রথমে আসবে চার্জ, পরেরটা শক্তি। চার্জ আর শক্তি। বৈদ্যুতিক বাড়ির দুই প্রান্তের বিভব পার্থক্য 2% হ্রাস পেলে বাতির ক্ষমতা কতটা হ্রাস পায়? ঠিক আছে, তো এটা অনেক ইজিলি বের করা যায়। এটা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে বের করা যায়, অনেক সহজ। এই যে দেখো, ক্ষমতা পি ইকুয়াল টু কি? ভি স্কোয়ার বাই আর। আর যদি কনস্ট্যান্ট হয়, তুমি আগে ভি এর সাপেক্ষে একে ডিফারেন্সিয়েট করো, তাহলে কি আসবে? ডিপি বাই ডিভি ইকুয়াল টু 2 ভি বাই আর। ঠিক আছে, ওকে। এবার ডিপি বাই ডিভি ইকুয়াল টু 2 থাকলো, ভি, এই আরটাকে রিপ্লেস করো। আর ইকুয়াল টু কি লেখা যাবে? ভি স্কোয়ার বাই পি লেখা যাবে নিশ্চয়ই। তাহলে উপরে লেখা যাচ্ছে কি? পিভি। ডিপি বাই ডিভি ইকুয়াল টু 2 পিভি বাই ভি স্কোয়ার। একটা ভি কেটে দেওয়া যায়। ডিপি বাই ডিভি ইকুয়াল টু 2 পি বাই ভি। এবার এখান থেকে লেখা যায় ডিপি বাই পি ইকুয়াল টু 2 ডিভি বাই ভি। ঠিক আছে, এখন এটা বৃহৎ স্বার্থে লিখতে গেলে তোমাকে লিখতে হবে ডেল পি বাই পি ইকুয়াল টু 2 ডেল ভি বাই ভি। দুটো একই ঘটনা। তাহলে এখানে দেখো, এটাই কত? এটাই দেওয়া আছে আমাদের কাছে 2%, 2%। তাহলে এটা কত আসবে? এটা আসবে 2 × 2%। হোপফুলি এটা বুঝতে পারছি সবাই। এবার 60 ওয়াট দুটি বাল্বের রোধের অনুপাত কত? ওকে, এগুলার এখন কোনো ব্যাপার না আমাদের কাছে। আমরা জানি পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তো এটা বললাম V1² বাই R1। দুইটার ক্ষেত্রে পি সমান, তাহলে এখানে V2² বাই R2। ঠিক আছে, তাহলে R1 বাই R2 বের করো। R1 বাই R2 ইকুয়াল টু হবে V2², সরি V1², V2²। V1 এর উপর স্কোয়ার দিলে কত আসে? হচ্ছে 220 স্কোয়ার। এখানে আসে 110 স্কোয়ার। তাহলে 220/110 হোল স্কোয়ার বা 2² ইকুয়াল টু 4। অতএব R1 অনুপাত R2 ইকুয়াল টু হচ্ছে 4:1। ওকে, শ্রেণী সমবায় যদি উক্ত তিনটি রোধের সম্পর্ক যদি এমন হয়, R1 গ্রেটার দেন R2 গ্রেটার দেন R1, একটু ভুল লিখছে এখানে, এটা R3 হবে শেষেরটা, ঠিক করে দিব।
এটা R3 মনে রাখো, R3 হয়, তাহলে মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ সম্পর্ক শ্রেণী সমবায় বলছে। শ্রেণী সমবায় কি হয়, তড়িৎ প্রবাহ সমান হয়। এই যে দেখো কে কার চেয়ে বড়, এটা কি ম্যাটার করে? এই যে শ্রেণী সমবায় কি, সেম আই তিনটার মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে? তাহলে I1 ইকুয়াল টু I2 গ্রেটার দেন I3, গ্রেটার দেন কেন বলতেছি, ইকুয়াল টু। এবার বর্তনীর রোধের 4 ওহম রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য কত হবে? এখানে তো সোর্সের ইয়েটা দেওয়া নাই, এবার সোর্সেরটা দেওয়া রাখতে হবে, বুঝছো? ও 9 ভোল্ট দেওয়া ছিল, কোশ্চেনে টাইপ করতে সমস্যা হয়েছে, এটা একটু বড় করা ছিল, বোঝা যাচ্ছে এটা পজিটিভটা, পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল, এখানে দেওয়া আছে 9 ভোল্ট। তাই যদি হয় তাহলে এখান থেকে তুমি খুব ইজিলি বলতে পারো এই নয়টা কি হবে, 4 3 7 8 9, নয়ের মধ্যে দিয়ে যাবে, তার মধ্যে এর মধ্যে দিয়ে যাইতে খরচ হবে কত, 2 ভোল্ট, এর মধ্যে যাইতে খরচ হবে 4 ভোল্ট, এর মধ্যে দিয়ে যাইতে খরচ হবে 3 ভোল্ট, ঠিক আছে? তাহলে এটা কত হবে, 4 ভোল্ট, একবারে ইজি হিসাব। আর তুমি যদি চাও সূত্র দিয়ে বের করবা, করতে পারো, টোটাল আই বের করবা, আই ইকুয়াল টু কত হচ্ছে, 9 ভোল্ট ডিভাইডেড বাই 2 + 4 + 3, অর্থাৎ 9/9 ইকুয়াল টু 1 এম্পিয়ার। এরপরে তুমি করবা যে ভি টু ইকুয়াল টু I × R2, তাহলে আই আসবে I × R2 মিনস 4, এটা আসবে তো 1, অলরেডি চলে আসছে, 1 × 4, এটা আসবে 4 ভোল্ট। এখন তুমি হিসাব করে যা বের করবা সেটা আমি মুখে মুখে বের করছি, কোনটা বেশি ইজি অবশ্যই কমেন্ট করবা। কারশফের সূত্র ব্যবহার করে আই বিন্দুতে তড়িৎ প্রবাহের মান বের করো, এটা আই বিন্দু না, ওটা অ্যাকচুয়ালি একটু ভুল হয়েছে, হবে ও বিন্দুতে তড়িৎ প্রবাহ আই এর, ও বিন্দুতে তড়িৎ প্রবাহ আই এর মান, আই কত, আই এদিক দিয়ে আসতেছে, ওকে? তো আমরা আসলে কি জানি, আমরা জানি যে টোটাল ইনকারিং কারেন্ট, যে আই এন্টারিং ইকুয়াল টু আই আউট, ঠিক আছে? এন্টারিং কারেন্ট কত দেখো তো, এই যে 1.9 মিলি অ্যাম্পিয়ারে এককে আছে, তাই চেঞ্জ নাই কোনো, তড়িৎ প্রবাহ আই এর মান, এখানে অপশনও ভুল উঠছে, অপশনগুলো ঠিক করে দিব আমি। এটা আসতেছে 0.6 মিলি, আচ্ছা পরে আসি, 1.9 আসতেছে, আরো কে আসতেছে, আই আসতেছে, আরো কে আসতেছে 0.5, আর বের হয়ে যাচ্ছে কত, 3, তাহলে আই ইকুয়াল টু কত হবে, 3 - 2.4, বা এটা আসবে 0.6 মিলি অ্যাম্পিয়ার, এটাই আনসার, ঠিক আছে? অপশনেও এটাই ছিল, এখানে আসলে অপশনগুলো ভুল তুলছে, আমি ঠিক করে দিচ্ছি একটু পরে। বিভব পার্থক্যের জন্য নিচের কোনটি সঠিক নয়? বিভব পার্থক্য বর্তনী যে কোনো দুই বিন্দুর মধ্যে তড়িৎ সরবরাহ করে, না, অবশ্যই না। বিভব পার্থক্য পরিবাহী রোধের উপর নির্ভর করে, না। বর্তনী যে কোনো দুই বিন্দুর বিভব পার্থক্য তড়িৎচালক বলের ফল, না। বর্তনী যে কোনো দুই প্রান্ত বললে তো ভুল হবে, এখানে একটা রোধ আছে, এইবার এইটা যদি একটা সিঙ্গেল রেজিস্টরের একটা সার্কিট হয় তার জন্য ঠিক আছে, বাট আমার তো মাল্টিপল রেজিস্টরও থাকতে পারে, তখন কেমনে সঠিক হয়, হয় না? তাহলে বর্তনীর যে কোনো অংশের বিভব পার্থক্য কোষের তড়িৎচালক শক্তি অপেক্ষা বেশি, ঠিক আছে? হ্যাঁ, এইটাই ভুল, এটা ভুল মানে, দেখো ঘটনা হইতেছে এইটা, ভুল মানে হইতেছে নিচের কোন, আচ্ছা কোশ্চেনটা দেখো সঠিক নয়, তড়িৎচালক শক্তি অপব্যয় বেশি হইতে পারে না, ম্যাক্সিমাম, এই যে যে কোনো দুই প্রান্তের মধ্যে দিয়ে বিভব পার্থক্য থাকে, এটাকে যদি ভি বলি আমি, এই ভিটা লেস দেন, অলওয়েজ লেস দেন ইকুয়াল টু ই হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে সমান হয় না, বাস্তবিক ক্ষেত্রে যদি তুমি প্র্যাকটিক্যাল ক্ষেত্রে হিসাব করার চেষ্টা করো তাহলে কিন্তু এটা কখনোই ইকুয়াল হবে না, সবসময় কিছু না কিছু ছোট হবে। রিজন কি, কারণ এর মধ্যেও কিছু ইন্টারনাল রেজিস্টর থাকে যার মধ্যে যাইতে গিয়ে শক্তি খরচ হয়, এবং বাকি শক্তিটা এই রোধটা পায়, এবং ওই শক্তিটা এখানে শো করবে ভোল্টমিটারে, ওকে? তাহলে অপেক্ষা বেশি হইতে পারে না।
বর্তনী যে কোনো দুই বিন্দুর বিভব পার্থক্য তড়িৎচালক বলের ফল। তড়িৎচালক বলের কারণে এই দুই বিন্দুর প্রান্ত হয়, মানে এখন এগুলো থিওরিটিক্যাল, লাস্টটা একদমই ভুল, এই কারণে উপরের তিনটাকে আমরা সঠিক ধরে নিচ্ছি। বিভব পার্থক্য বর্তনী যে কোনো দুই বিন্দুর মধ্যে তড়িৎ সরবরাহ করে, এইটাকে তখন অতটা গুরুত্ব দেই নাই। এখন এইভাবে চিন্তা করো, এই বিন্দুর মধ্যে আছে এখানে ভিএ, এখানে আছে ভিবি, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত যাবে? আই ইকুয়াল টু ভিএ মাইনাস ভিবি ডিভাইডেড বাই আর, এটাই যাবে না? তাহলে প্রথমটা সঠিক। বিভব পার্থক্য তড়িৎ পরিবাহীর রোধের উপর নির্ভর করে। ও, প্রথমে চিন্তা করিনি, পরে চিন্তা করলাম সার্কিটের ক্ষেত্রে। না, আমি ভাবতেছিলাম সঠিকটা বের করতে দিছে। ওকে, তো সার্কিটের ক্ষেত্রে তো অবভিয়াসলি নির্ভর করে। সার্কিটের ক্ষেত্রে যেমন এটা ভি 1 আর এটা ভি 2, এবং এটাকে আর 1 এটাকে আর 2 বললে, তাহলে ভি 1 ইকুয়াল টু কত হয় জানো? ভি 1 ইকুয়াল টু আর 1 বাই আর 1 প্লাস আর 2 ইন্টু ভি। আর ভি 2 কত হবে জানো? আর 1 বাই, সরি, আর 2 বাই আর 1 প্লাস আর 2 ইন্টু ভি। তাহলে অবশ্যই নির্ভর করে। ওকে, তার মানে এটা সঠিক তথ্য, এটা সঠিক তথ্য, এটা সঠিক তথ্য, তাহলে ভুল তথ্য এইটাই, তাহলে এইটাই হচ্ছে সঠিক উত্তর আর কি। কোনো বাল্বের ফিলামেন্টের রোধ এবং দুই প্রান্তের মধ্যে কত? আয় হায়, এটা কি কোশ্চেন দিছে রে! কোথাকার কোশ্চেন? ঢাকা বোর্ড 17। বর্তনীর এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করতে বলছে, খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম। ধীরে ধীরে খেয়াল করো। আমাদের 10 ভোল্ট আছে, 10 ভোল্টটা, এইটা প্রথমে আসো তুমি উপরের পার্টটাতে। উপরের পার্টে টোটাল রেজিস্টর কত? 4। নিচের পার্টে টোটাল রেজিস্টর কত? 3 আর 1 এ 4। এই জন্য আসলে কারেন্টটা দুই ভাগে ভাগ হচ্ছে। এবার টোটাল কারেন্টটাকে বের করে নাও। এই দুইটা যদি 4 4 করে হয়, তাহলে তার তুল্য রোধ হবে 2। রিজন কি? এই যে দেখো, দুইটা রোধ যদি শ্রেণী সংযোগে যুক্ত থাকে, ঠিক আছে, একটা আর 1 আর আর 2, সরি, সমান্তরালে, তাহলে তাদের তুল্য রোধটা আসবে আর 1 প্লাস আর 2 ডিভাইডেড বাই আর 1 আর 2। এখন দুইটার মান যেহেতু সমান, তাহলে এখানে আসবে 4 + 4 ডিভাইড বাই 4 স্কোয়ার। তাহলে 8, আমি ভুল বলতেছি কেন? তারিখ মিস্টেক হয়ে গেছে, সি। 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/R1 ডিভাইডেড বাই 1/R2। দ্যাট মিনস 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু R1 R2 ডিভাইডেড বাই, সরি, ডিভাইডেড বাই মানে নিচে, নিচে লসাগু যাচ্ছে আর 1 আর 2, আর উপরে আসতেছে আর 1 + আর 2। তাহলে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত? আর 1 ইন্টু আর 2, রোধের গুণফল বাই যোগফল, ঠিক আছে। তাহলে যখন এই দুটা মানে সমান হবে, তখন কত হবে? তখন আসবে হচ্ছে R ইন্টু আর ডিভাইডেড বাই আর+আর, দ্যাট মিনস R² বাই 2 আর, তখন আসতেছে R/2। যদিও মানে দুইটা সমান হয়, তাহলে ডিরেক্ট অর্ধেক হয়ে যাবে। ওকে, তাহলে এখানেও দেখো সেম ঘটনা এখানেও। এটা 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 কোন কেসের জন্য? তাহলে এখানে আসতেছে 4 আর 4 2, তাহলে 3 আর 2 5। তাহলে টোটাল কারেন্ট আই ইকুয়াল টু হবে 10/5, দ্যাট মিনস 2 অ্যাম্পিয়ার। তার মানে এই দিক দিয়ে আসতেছে আমাদের 2 অ্যাম্পিয়ার কারেন্ট। এই 2 অ্যাম্পিয়ার কারেন্টই এদিক দিয়ে ভাগ হয়ে যাবে 1 অ্যাম্পিয়ারে, আর এদিক দিয়ে ভাগ হয়ে যাবে কত? 1 অ্যাম্পিয়ারে, ঠিক আছে। তাহলে এই বিন্দুর বিভবটাকে কত হবে বলো তো? এই বিন্দুর বিভব হবে, এরকম করে চিন্তা করো, এখানে আছে 3 ওহম, তার পাশে হিসাব করে তুমি পাইছো পাইছো কত? 2 ওহম, 2 ওহম। তাহলে এই 3 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য যেটা আসবে, সেটা হচ্ছে 10 × 3/5, অর্থাৎ 3×30/5, এটা হচ্ছে 6 ভোল্ট।
অর্থাৎ এখানে যাইতে যাইতে তার 6 ভোল্ট খরচ হয়ে যাবে। তাহলে এখানে অবশিষ্ট থাকবে কত? এখানে থাকবে 6 আর এখানে থাকবে হচ্ছে 0। এভাবে জাস্ট ইমাজিন করি। এরপরে আসো, এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত আসবে? এর দুই প্রান্তের সেটা আসবে হচ্ছে 1 1 কে 1, কারণ আই ইকুয়াল ভি ইকুয়াল টু আই আর। তাহলে এখানে 6 ছিল, এখানে গিয়ে কত হয়ে যাচ্ছে? এখানে গিয়ে হয়ে যাচ্ছে আরো 1 খরচ হয়ে গেল, তাহলে এখানে হয়ে যাবে 10-এর জায়গায় 6, 6-এর জায়গায় পরে হয়ে গেল 5, 5। ঠিক আছে। একটু দাঁড়াও দেখি কেমন হইলো। 6 ছিল এখানে, 1 গেল, 5, 3-এর মধ্যে দিয়ে আরো যাবে 3 1 কে 3। আচ্ছা, দেখো এখানে একটু প্রবলেম হয়েছে। সেটা হচ্ছে এই বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য আসতেছে হচ্ছে আমাদের 6। তাহলে এইখান থেকে যদি আমি মনে করি এইখান থেকে +10 নিয়ে এসে যাত্রা শুরু করলাম, আমি জাস্ট মনে করে নিচ্ছি, মনে করছি +10 নিয়ে যাত্রা শুরু করলো, তাহলে এর মধ্যে দিয়ে যাইতে গিয়ে খরচ হয়ে যাবে আমাদের 6 ভোল্ট। 6 ভোল্ট খরচ হবে। খরচ হলে এখানে কত অবশিষ্ট থাকবে? অবশ্যই 4 ভোল্ট, বা 4 থেকে 1 খরচ হবে, তাই না? এর মধ্যে যাইতে গিয়ে 1 খরচ হবে, 1 খরচ হলে থাকবে কত? এবার 3 ভোল্ট। আর তারপর এই 3 ভোল্টের মধ্যে দিয়ে এর মধ্যে যাইতে গিয়ে খরচ হবে 3 ভোল্ট, তারপরে হয়ে যাবে আবার 0। 0 হয়ে আবার ফিরে আসবে, আবার +10 পাবে। ওকে, আমি ধরে নিচ্ছি এটা +10 আর 0 এই হিসেবে কনসিডার করতেছি আমি, কারণ আমার তো পার্থক্যটা লাগে জাস্ট। তাহলে 4, আবার এর মধ্যে যাবে হচ্ছে 3 1 কে 3, তাহলে 4 থেকে 3 খরচ হয়ে যাবে, থাকবে কত? 1 ভোল্ট। ঠিক আছে। তাহলে এ আর বি, ভি এ মাইনাস ভিবি কত হবে? এই যে 3 - 1 ইকুয়াল টু 2 ভোল্ট। বুঝতে পারছি, খুব ভালো একটা প্রবলেম ছিল। 2 ভোল্ট। ওকে, আরেকবার এক্সপ্লেন করি আমি। সেটা হচ্ছে টোটাল কারেন্ট কত? এখান থেকে আসবে 3 আর 1-এ, প্রথমে আগে তুল্যরোধ বের করব। 3 আর 1-এ 4, নিচে 3 আর 1-এ 4, 4 4 করলে আসবে 2, 3 আর 2-এ 5। তো টোটাল কারেন্ট 10/5 ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ারটা এখানে আসবে, যেহেতু দুই উপরের প্রান্ত আর নিচের প্রান্ত রোধ সমান, তাই কারেন্টটা দুই ভাগে ভাগ হবে। কারণ দুই ভাগে ভাগ হয়ে এদিকে যাবে 1 অ্যাম্পিয়ার, এদিকে যাবে 1 অ্যাম্পিয়ার। এখন এর মধ্য দিয়ে যাইতে গিয়ে খরচ হবে ভি ইকুয়াল টু আই আর, অর্থাৎ 3 × 2, 6 ভোল্ট। খরচ যদি 6 ভোল্ট আর আমি ধরে নিই এখানে 10 ছিল, তাহলে এখানে গিয়ে অবশিষ্ট থাকবে কত? অবশ্যই 4 থাকবে অবশিষ্ট। তারপর এর মধ্যে যেতে গিয়ে 1 × 1 খরচ হলে আরো 1 থাকবে কত? 3। তারপর এর মধ্যে যেতে গিয়ে খরচ হবে মানে শুদ্ধি পরীক্ষা, এর মধ্যে যেতে গিয়ে খরচ হবে 3 1 কে 3 করে 0 মিলতেছে। ওকে, তাহলে তার মানে আমার ঠিক ছিল। এবার এর মধ্যে দিয়ে যাবে 1 অ্যাম্পিয়ার, তাহলে 3 1 কে 3, এর মধ্যে খরচ হচ্ছে 3। 4 থেকে 3 খরচ হলে থাকবে হচ্ছে 1, তাহলে এইখানকার বিভব, এখানকার বিভব হচ্ছে 3 ভোল্ট, এখানকার হচ্ছে 1 ভোল্ট, তাহলে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 2 ভোল্ট। ওকে। উপরের চিত্রে তড়িৎ প্রবাহের মান বের করতে বলছে, ই এর মান অবশ্যই দেওয়া ছিল এখানে 11 ভোল্ট। 11 ভোল্ট মনে রাখবো। আই ইকুয়াল টু হয় ই/আর প্লাস আর। এখানে আরো কিছু কথা আছে। এই আই আর কে বলে হচ্ছে হারানো শক্তি। কখনো যদি এফিসিয়েন্সি, দক্ষতা বের করতে বলে, দক্ষতা ইকুয়াল টু বের করবা হচ্ছে ভি/ই। ভি/ই কেমনে পাবা? ভি হচ্ছে I × বড় আর ডিভাইডেড বাই ই। ঠিক আছে, কখনো যদি দক্ষতা বের করতে বলে। ঠিক? তাহলে এই সূত্রটা ইউজ করো এখানে। এই সূত্র ইউজ করলে একবার উত্তর বের হয়ে আসে। ই হচ্ছে 11 ভোল্ট ডিভাইডেড বাই 5 + 0.5 অর্থাৎ 2 অ্যাম্পিয়ার। এরপর আসে বর্তনীতে মোট তুল্যরোধ কত হবে? এই যে দেখো, 3টা আর আছে, অর্থাৎ 1/r প্লাস 1/r প্লাস 1/r ইকুয়াল টু 1/r ইকুইভ্যালেন্ট। হিসাব করে দেখো, এখানে আসবে 3/r
ইকুয়াল টু 1/R ইকুইভ্যালেন্ট। তাহলে আর ইকুইভ্যালেন্ট আসবে কত? R/3। তাহলে দেখলাম দুইটা রোধের জন্য সমমানের রোধ হইলে কত হয়? R/2 হয়। দুইটা রোধের জন্য কত হয়? R/2। এবং তিনটা রোধের জন্য তাহলে আসবে হচ্ছে R/3। তাহলে টোটাল এন সংখ্যক রোধের জন্য কত আসবে? R/n। ঠিক আছে, এটা মনে রাখবো আমরা। এন সংখ্যক রোধের জন্য R/n হয়। তাহলে বর্তনীর মোট রোধ কত হবে? R/2 প্লাস R/3। R/3 আর কমন রাখো। 1/2 প্লাস 1/3, 3 × 2 = 6 আর 5, 5R/6, 5/6। ওকে, নেক্সট প্রবলেম। কোষের অভ্যন্তরীণ রোধ বৃদ্ধি পেলে বর্তনীর প্রবাহ মাত্রা সমানুপাতে বাড়ে না, অবভিয়াসলি কমে। I ইকুয়াল টু E/R+R। অভ্যন্তরীণ রোধ বৃদ্ধি পাচ্ছে, আর বৃদ্ধি পাইলে কি সমানুপাতে আর বাড়তেছে, তাহলে রেজাল্ট হিসেবে আই কমবে, সমানুপাতে কমে। কমতে পারে ব্যস্তানুপাতে কমে। ব্যস্তানুপাতে মানে কি? না, ব্যস্তানুপাতে কমে না, ব্যস্তানুপাতে কমে, সমানুপাতে কমে। এটা ভাষাগত কিছু ত্রুটি আসে আসলে। ঠিক আছে, এটা পরস্পর ব্যস্তানুপাতিক। তাহলে কি ব্যস্ত অনুপাতে কমে না সমানুপাতে কমে? সমানুপাতে হইলে কমবে বললেও মানে এইটাও কিছুটা সঠিক হয়ে যায়, আর ব্যস্তানুপাতে কমে। এখানে এরা উত্তর দিছে এইটা, বাট আমার হিসেবে সমানুপাতে কমে এইটাও আসলে সঠিক হয়, এই আর কি। ঠিক আছে, তো এটা আমি আসলে কোনো কনক্লুশন টানতে পারতেছি না, কারণ বোর্ডের কোশ্চেন তো এই ভাষাগত কিছু এরকম কন্ট্রোভার্সি থাকবেই। ব্যস্তানুপাতে হ্রাস পাচ্ছে এটা বুঝতেছি, বাট সমানুপাতে কমে এই কথাটা বললেও তো আসলে ভুল হয় না। 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট মানে 10⁻³ আর আওয়ার মানে হচ্ছে 3600। 3.6 ইন্টু 10⁶ জুল। 1 কিলোওয়াট আওয়ার। সে বললো করলাম 3.6 দিলে তো ওইটা এসে 36 × 10⁵ ইয়েস, এটাই। বর্তমানে তড়িৎ প্রবাহ কত? ওমা, 6 আর 3 কি বলছি? গুণফল। 318/9 প্লাস হচ্ছে 2 ওহম। তাহলে 2 আর 4 মোট হয়ে যাচ্ছে 6 ওহম। তাহলে 12/6 ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার। নেক্সট, 5 বিওটি ইউনিট কত কিলোওয়াট আওয়ার? কিলোওয়াট আওয়ারটাই হচ্ছে বিওটি ইউনিট, তাহলে 5 বিওটি ইউনিট। ওকে, ইভি রাশির একক, শক্তির, তড়িৎ বিভব না, শক্তির একক। শক্তির 1 ইভি ইকুয়াল টু 1.6 10⁻19 জুল। বর্তনীতে কারেন্টের মান কত? তো দেখো 6 3 একটু আগে করে আসছি, 6 আর 3-এর হিসাব করলে আসবে হচ্ছে 2। তাহলে 4 2 6, 4 10, তাহলে 10 হচ্ছে তার রোধের মান, তাহলে 20/10 এটা হচ্ছে আই এর মান। আই ইকুয়াল টু তাহলে 2 অ্যাম্পিয়ার। কারেন্টের মান কত? এখানে অপশনে ভুল দিছে, 2 অ্যাম্পিয়ার হবে উত্তর।
দুটি কোষের শ্রেণী সমজায়ের ফলে প্রবাহ মাত্রার সূত্র কোনটি? এখানের মধ্যে চিত্র আবার ভুল আসছে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রবাহ মাত্রার সূত্র হচ্ছে 2E/2R+R। ঠিক আছে, এটা মনে রাখতে হবে আমাদের। যে এন সংখ্যক কোষ যদি থাকে, এই চিত্রটা হবে না আর। এন সংখ্যক কোষ হইলে শ্রেণী সংযুক্ত আইএস দিয়ে প্রকাশ করা হয়। আইএস ইকুয়াল টু হয় এনই বাই আর প্লাস এনআর। এক্ষেত্রে ম্যাক্সিমাম সূত্র আছে একটা, যে ম্যাক্সিমাম আউটপুট পাইতে চাই তাহলে কি করতে হবে? ম্যাক্সিমাম আউটপুটের জন্য এইবার হইতে হবে এই আরটা গ্রেটার দেন আর। তাহলে কি হবে? এই আর প্লাস এনআরটা ইকুইভ্যালেন্ট টু অনেকটা আর এর কাছাকাছি হয়ে যাবে। তখন এখানে আইএসটা অনেকটা কার্যকারিতা প্রকাশ করবে এনই বাই আর। নর্মালি একটা প্রকাশ করতো ই/আর, তাহলে এখানে এন গুণ বেড়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের মূল সূত্র কিন্তু এইটাই। তাহলে এটা যদি দুইটা কোষের জন্য হয়, দুইটা সেলের জন্য হলে হবে 2E/R+2R অথবা 2R+R। ক নম্বরটা। শান্ট হলো যন্ত্রের সাথে সমান্তরালে যুক্ত নিম্নমানের রোধ। এই যে মনে করো যন্ত্রের রোধ হচ্ছে এইটা, এদিক দিয়ে তড়িৎ প্রবাহ হ্যান ত্যান বিভিন্ন কিছু যাইতেছে। শান্ট হচ্ছে কি একেবারে ক্ষুদ্র মানের একটা রোধ বাইপাস রোড হিসেবে ইউজ করবো। কি বললাম ওয়ার্ডটা? বাইপাস ওয়ে। বাইপাস ওয়ে বা বাইপাস রোড হিসেবে কাজ করবে, এটাই হচ্ছে শান্ট। তাহলে সমান্তরালে যুক্ত নিম্নমানের রোধ, উচ্চমানের না, নিম্নমানের। একটি তারের রোধ হচ্ছে 10 ওহম। একে 6 ভোল্ট তড়িৎচালক শক্তি ও 5 ওহম অভ্যন্তরীণ রোধের একটি বৈদ্যুতিক কোষের দুই প্রান্তের সাথে যুক্ত করা হলো। কোষের প্রান্তীয় বিভব পার্থক্য কত হবে? ও, এটা দেওয়া আছে হচ্ছে 10 ওহম। আর এখানে একটা অভ্যন্তরীণ রোধ আছে, এটার মান দেওয়া আছে R = 5 ওহম। ই এর মান দেওয়া আছে 6 ভোল্ট। 6 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমাদের মূলত বের করতে হবে আইটা। I = কি হবে? E+R+R বলছিলাম। ই কত? 6। আর এখানে 10+5, 6/15, তার মানে 3 দিয়ে কাটলে 2/5। তারপরে আসতেছে ভি। এই ভিটাই হচ্ছে দুই প্রান্তের বিভব পার্থক্য। ওকে, এই যে এই প্রান্ত আর এই প্রান্তর মাঝে, এই দুই প্রান্তর মাঝে। তাহলে এখানে যদি আমরা একটা ভি অ্যাড করে দিই, ভোল্টমিটার, তাহলে ওর রিডিংটা কত হবে? এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই পরিমাণ। তাহলে আই টাইমস আর। আই কত? 2/5। আর আর কত? 10। তাহলে এখানে আসতেছে 4। উত্তর হচ্ছে 4 ভোল্ট। 1200 ওহম, 1200 ওয়াটের একটি ইস্ত্রি 30 মিনিট সময় কাটলে ব্যবহৃত তড়িৎ শক্তি কত হবে? ও, কিলোওয়াটে বের করব। কিলোওয়াটে নিতে গেলে কত আসবে? 1.2 কিলোওয়াট। আর এটা হচ্ছে 0.5 আওয়ার।
তাহলে এটা আসবে 0.6 কিলোওয়াট আওয়ার। ঠিক আছে। কোনো বাল্বের ফিলামেন্টের রোধ 50 ওহম এবং এর দুই প্রান্তের বিভব পার্থক্য এত হলে মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে? 200/50, 4 অ্যাম্পিয়ার। আই এর মান কত? টোটাল এটা জিজ্ঞেস করছে, এটা এটা কোনো কোশ্চেন হইলো? কিছুই না। ইন্টারিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট, অর্থাৎ আই ইকুয়াল টু বের হয়ে যাচ্ছে কত, 0.2 একদিকে আর 2 একদিকে, অর্থাৎ 2.2 অ্যাম্পিয়ার। শেষ, কিছুই না। এটা দেখেই কোশ্চেনটা অনেকে হাল ছেড়ে দেবে, কি নাকি কোশ্চেন। বাল্বের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত? ওকে, পি ইকুয়াল টু ভিআই। তাহলে আই ইকুয়াল টু কি, ভি বাই পি না পি বাই ভি? পি কত দেওয়া আছে? 44। ভি কত দেওয়া আছে? 220। তাহলে আই কত হবে? 0.4 এম্পিয়ার, 0.2 এম্পিয়ার, সরি। ক্যালকুলেশন করলে এটাই আসবে। 44, 22 × 44, এখান থেকে 2/10, 0.2। 0.2। পি ও কিউ বিন্দুর মধ্যে তুল্য রোধ কত? দেখো, এই রোড, এইটার কত, এইটা তুল্য রোধ 0 না? এইটার প্রান্ত দিয়ে এর কোনো রোধ আছে? নাই। তাহলে টোটালও কারেন্ট যখন এই দিক দিয়ে আসবে, তখন কারেন্টও সহজ পথ, যেই পথে রোধ নাই এরকম পথ খুঁজবে আগে, তো এটা পাইলে এই দিক দিয়ে চলে যাবে। এটাকে বলে আমরা কি, শর্ট সার্কিট। ওকে, কি বললাম বলো তো? শর্ট সার্কিট। শর্ট সার্কিটের তুল্য রোধ 0 হয়। তুল্য রোধ 0 হয়। এবার এটার জন্য আসো, এম ও এন বিন্দু। এটা খুব ইজি। এই যে 10 আর 10, 10 আর 10 করলে এখান থেকে পাবা কত তুমি? 5। বলে দিছিলাম অর্ধেক হয়। এই 5 আর এই 5 মিলে আবার হয়ে যাবে এটা কত, 10। খেয়াল করো, ভেঙে ভেঙে বলতেছি আমি। একদম নিচে আসো, এটা 10, এটা 10, কাটাকাটি করলে তুমি কত পাবা এখান থেকে? 5। 5, এই 5 আর এইখানে আছে একটা 5, এই দুইটা মিলে কত হয়ে যাবে? 10। 10, এই 10 আর উপরে একটা 10 আছে, এই 10 আর এই 10 মিলে আবার হয়ে যাবে 5, অর্ধেক হবে যেহেতু। এই যে 5, এবার 5-এরই এক প্রান্ত হচ্ছে এন, আর এই 5 আর এইখানে যে এই 5টা আছে, এই 5টা মিলে তারপর এখানে আসতেছে এম। ঠিক আছে, বুঝতে পারছি তো? এখানে হবে 10, 10 ওহম ইন টোটাল। ওকে, হোপফুলি বুঝছো সবাই। বর্তনীর এ ও বি প্রান্তদ্বয়ের মাঝে তুল্য রোধ কত? খুবই ইজি। এদিক থেকে ভাঙতে ভাঙতে আসো, এটা কত হবে? 2 আসবে, ঠিক কিনা বলো? এটা আসবে 2। এর দিকে খেয়াল করো, এটা তুমি এমন করে দাও, এই বরাবর একটা 2 আছে অলরেডি তোমার কাছে, একটা 2 আছে, এর সাথে তুমি আরেকটা 2 দিচ্ছ। 2, এদিকে যা থাকার থাকে। এই দুইটা মিলে আবার কত হয়ে যাবে? 2 আর 2 করলে আবার হয়ে যাবে হচ্ছে 1। 1 হবে, তাহলে এই 1 আর এই 1 যোগ করে, এই যে 1 আছে আর অলরেডি তুমি এখান থেকে একটা 1 পাইতেছো। ঠিক আছে, তাহলে এই 1 আর এই 1 যোগ করে হয়ে যাবে আবার 2। এই 2 আর এই 2 মিলে এইভাবে প্যারালাল থাকবে না? তার মানে এই 2 আর এই 2 মিলে হয়ে যাচ্ছে 1। এই 1, এখানকার 1, এখানকার 1, মোট হয়ে যাচ্ছে 3। তাহলে উত্তর কত? 3 ওহম। ঠিক আছে, এটা তোমাদের বোঝা উচিত আসলে, কি বলবো আর। বারবার তো ভেঙে ভেঙে এটা দেখানো পসিবল না।
তো যাই হোক, এটা তোমরা বুঝে নিও, নিজেরা বুঝবা, ভিডিওটার এই পার্টটা দেখলেই বুঝতে পারবা। নেক্সট, এ ও বি বিন্দুতে তুল্যরোধ কত? এ আর বি বিন্দুতে। খুবই সুন্দর একটা প্রবলেম এটা। এ আর বি বিন্দুর মাঝে বলছে, তাহলে এই সার্কিটটা আস্তে আস্তে খুলতে শুরু করো তুমি। কি বললাম বলো তো? খুলতে শুরু করো। এই জায়গাটা, এই জায়গাটাকে পয়েন্ট করো। এখানে যে একটা অ্যাঙ্গেলের মতো চিহ্ন দিছে, এটার আসলে কোনো ফিজিক্যাল তোমার ভ্যালু নাই। ওকে, এই জায়গাটা তুমি যদি খুলে দাও, তাহলে তুমি এই জিনিসটা এমন করে বলতে পারো না, এই যে দেখো, এইটা যদি এ পয়েন্ট হয় তাহলে এইটাও এ পয়েন্ট, আমরা পয়েন্ট মেথডে এটা সলভ করবো। এটা এ হইলে বাহ্যিকভাবে তুমি বলতে পারো এটা অবশ্যই এ হবে। তাহলে এখানে এইভাবে সুন্দরভাবে খেয়াল করো, একটু একটু মনোযোগ দিতে হবে এখানে। 2 ওহম। এই পয়েন্টটাই আমার বি পয়েন্ট, আর এই পয়েন্টটা এ পয়েন্ট। এই যে এ, এই যে বি, যাইতে যাইতে এই পয়েন্টটা আমার এ পয়েন্ট। তারপর এইখান থেকে এই এ পয়েন্ট থেকেই একটা বের হয়েছে 2 ওহম এইদিকে। এই এ পয়েন্ট থেকে আমার বের হয়েছে 2 ওহম এইদিকে, এবং এর আগে এই পয়েন্টটাকে আমি বলে দিলাম হচ্ছে আমার ও পয়েন্ট। ও পয়েন্টে যায় মিলছে, ও পয়েন্টে গিয়ে মিলছে। আবার এই ও পয়েন্টে আসে বি এরও দুইটা মাথা মিলছে, এই যে বি থেকে একটা বের হয়ে ওতে আসছে। আর এইখান থেকেও এই পয়েন্ট বি, মানে এই পয়েন্ট অবভিয়াসলি বি হবে, বি থেকে গিয়ে আরেকটা ওতেই মিলছে। তাহলে এই দুইটাকে আমরা এইভাবে বলতে পারি না? অবশ্যই পারি। এইবার বি আর এ এর মাঝখানে আরেকটা আছে 2, এই দুইটাকে তুমি চাইলে নিচেও দিয়ে দিতে পারো। উপরের দুইটাকে নিচে দিয়ে দিলাম, তাহলে এইখানে 2, এখানে 2। তারপরে এগুলো কত করে? সব 2 করে। এই যে 2, এই যে 2, এই যে 2, এই যে 2। তাহলে এই দুই হিসাব করলে কত আসবে? সার্কিট তো এখানে ফুলফিল হয়ে গেছে। ঠিক আছে না? তাহলে এই দুই করলে আসবে, আগে আসবে 1, এ আর বি। আর উপরে 2 2 করে এখান থেকে হিসাব করে আসতেছে, এখান থেকে একটা 1, তার পাশেই আছে এখান থেকে আরেকটা 1, 1, তাহলে 1 1 করে আসবে 2। তাহলে উপরের লাইনে আছে আমার 2, আর নিচের লাইনে থাকতেছে আমার কত? 1। 2 আর 1, এখন আমাদের তাহলে কত আসবে তুল্য রোধ? 2 গুণন 1, অর্থাৎ গুণফল বাই 2 যোগ 1, 2/3। এটার মধ্যে অপশন ভুল আসছে, 6 4 2/3, এটার মধ্যে অপশন ভুল আসছে, এটা উত্তর হবে 2/3, এটাই উত্তর। এগুলো আমি আস্তে আস্তে সব ঠিক করে দিব আমি। ও, বাকি কোশ্চেন গুলো আমরা নেক্সট ক্লাসে করি। ক্লাসটা অনেক লেন্দি হয়ে গেছে, অনেকগুলো স্লাইড বাকি আছে। বাকি ক্লাসটুকু আমরা নেক্সট একটা ভিডিওতে কমপ্লিট করে ফেলবো। তো আজকের জন্য ক্লাসটা এখানে থাকবে, ঠিক আছে? সবাই ভালো থেকো, আর ভিডিওটা দেখে অবশ্যই নিজেদের ফিডব্যাক জানাবে যে কোন জায়গায় তোমাদের বুঝতে প্রবলেম হচ্ছে, বা কোনো কনফিউজিং পার্ট ক্রিয়েট হয়েছে কিনা সেটা। Okay? ততক্ষণ পর্যন্ত বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য।